সবাইকে ওয়েলকাম করছি এইচএসসি ২৬ এর নতুন একটা বেসিক বিল্ডিং ক্লাসে। যেখানে আজকে আমাদের আ আ ক্লাসের টপিক হচ্ছে বেসিকস অফ কোডিং, অর্থাৎ যেই ক্লাসটাতে আমরা প্রোগ্রামিং ভাষা কেন এসেছে, কিভাবে ব্যবহার করা হয়, কি, কি কাজে ব্যবহার করা হয়, এরকম বিভিন্ন জিনিস সম্পর্কে জানার চেষ্টা করব। একদম বেসিক থেকে যারা আমরা কখনোই সি প্রোগ্রামিং এর সাথে একদমই পরিচিত ছিলাম না, যারা ২৬ সালে আ শুরু করতে যাচ্ছি আমাদের আইসিটির পড়াশোনা এইচএসসি তে, তাদের জন্যই আজকে আমাদের এই বেসিক বিল্ডিং ক্লাসটা। সো আশা করছি আপনারা সবাই আ আমাকে দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন। সবাই একটু আমাকে কষ্ট করে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন যে আপনারা আমাকে ঠিকঠাক মতো দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা। সবাই আপনারা একটু আমাকে কষ্ট করে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন যে আপনারা আমাকে ঠিকঠাক মতো দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা। আসসালামু আলাইকুম। অনেক অর্ণব, আহ আহ রেদওয়ান সব ঠিক আছে ভাইয়া, লাকি ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে নুসরাত জাহান ইভা, ওয়ালাইকুম আসসালাম নুসরাত, শুনতে পাচ্ছি। ওকে। আহ ওকে, আশা করছি সবাই আমাকে দেখতে পাচ্ছেন। আ ঠিক আছে। তো আচ্ছা, এইচএসসি ২৪ এ যদি কেউ জয়েন করে থাকেন, আপনাদের তো ক্লাস নেওয়া হবে না। রেকর্ডিংটা আমরা দিয়ে দিব। তার পাশাপাশি আমরা হচ্ছে গিয়ে আপনাদের জন্য যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে আপনাদের ফাইনাল রিভিশন একটা লাইভ ক্লাস হবে এবং লাইভ ক্লাসের পরের দিন আ অর্থাৎ ৮ তারিখ, আ জুলাই মাসের ৮ তারিখে আপনাদের সাথে আবার আমি একটা জুমে আ আরেকটা সেশন নিব, যেখানে আপনাদের যদি কোন প্রবলেম থাকে রেকর্ডিংটা পাওয়ার পর সম্ভবত আজকের মধ্যে আপনারা রেকর্ডিংটা পেয়ে যাবেন। প্লাস যতগুলা ক, খ এর সিকিউ, এমসিকিউ এর শিট ছিল সেগুলা পেয়ে যাবেন। ঠিক আছে? আচ্ছা। আ ওকে। সো আজকে আমরা যদি দেখি সেটা হচ্ছে আমরা একদম যারা কখনোই চ্যাপ্টার 5 পড়েন নাই, সেটা আপনি যেই ব্যাচের শিক্ষার্থী হয়ে থাকেন না কেন, তাদের জন্য বেসিক্যালি আজকের ক্লাসটা, যে চ্যাপ্টার 5 অ্যাকচুয়ালি কি, কি আছে বা কেন আছে, আমরা কিভাবে পড়তে যাচ্ছি বা কিভাবে পড়বো, এই সমস্ত ইনফরমেশন গুলা আসলে আজকের ক্লাসটার মাধ্যমে আমরা খুব ভালোভাবে জানতে পারবো। ঠিক আছে? ওকে। সো আমি দেখতে পাচ্ছি অনেকেই আসলে জয়েন করে ফেলেছেন। সো আমরা একটু ওয়েট করছি। ঠিক ৪ঃ০০ বাজলে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিব। ঠিক আছে? ঠিক ৪ঃ০০ বাজার সাথে, সাথে আমরা আ নেটের সমস্যার কারণে আচ্ছা, ফাইনাল রিভিশন লাইভ ক্লাস হবে ৭ তারিখে। আর ৮ তারিখে হবে স্পেশাল জুম সেশন। যেহেতু আপনাদের আইসিটি তে একটু বেশি প্রবলেম আছে, এজন্য ৮ তারিখে একটা স্পেশাল জুম সেশন হবে এবং ৭ তারিখে আমাদের রেফারেল বা ফাইনাল রিভিশন লাইভ ক্লাসটা হবে। ২৪ ব্যাচের হ্যাঁ, করতে পারেন। আপনি যদি চ্যাপ্টার 5 একদমই আপনার হাতে যদি ১-১.৫ ঘন্টা টাইম থাকে, আমি কয়েকটা জিনিস শিখায় দিব। সো আপনি চাইলে করতে পারেন। বাট করতেই হবে বা আপনার জন্য খুব ইম্পোর্টেন্ট এরকম কিছু না। আপু, এটা এইচএসসি ২৬ ব্যাচের ক্লাস। এটা ২৪ ব্যাচের না। আপনি বাংলা ক্লাসটা করেন। ঠিক আছে? এটা ২৬ ব্যাচের ক্লাস। এইচএসসি ২৬, 26 এর। একদম যারা বাচ্চা কেবল এইচএসসি তে উঠেছেন তাদের জন্য অ্যাকচুয়ালি ক্লাসটা ডিজাইন করা। আপনার যদি মনে হয় যে ভাই আমি চ্যাপ্টার 5 কখনোই পড়ি নাই, আমি একটু দেখি যে কি আছে, কয়েকটা জিনিস আমি দেখাই দিব এগুলো থেকে যদি কমন আসে। সো আপনি চাইলে পরে তাহলে রেকর্ডিংটা দেখে নিয়েন। ঠিক আছে? আ আমরা পুরা রুটিনটা আপনাদেরকে দিয়ে দিব। অলরেডি দেয়া হয়ে গেছে। আপনি যদি একটু গ্রুপে দেখেন খুঁজে বা 10 মিনিট স্কুলের মেইন পেজে খুঁজে দেখেন, তাহলে দেখবেন যে আমরা অলরেডি রুটিনটা দিয়ে দিয়েছি। কবে, কবে কোন ক্লাস হবে, আমি আইসিটিরটা জানি, আইসিটিরটা ৭ তারিখে হবে। ঠিক আছে? আইসিটির ক্লাসটা হবে আগামী ৭ তারিখে। ঠিক আছে ভাইয়া? আচ্ছা। ওকে। সো এটা বেসিক্যালি এইচএসসি ২৬ এর ক্লাস।
যদি কারোর অ্যাপে প্রবলেম হয় তাহলে আপনারা YouTube থেকে ক্লাসটা করেন, অ্যাপ থেকে করা লাগবে না। যাদের অ্যাপে প্রবলেম হচ্ছে না, এটা ফাইনাল রিভিশন লাইভ ক্লাস না। এটা হচ্ছে বেসিক ক্লাস। একটু ক্যাপশনটা দেখেন, এটা হচ্ছে একদম বেসিক বিল্ডিং ক্লাস। এটা ফাইনাল রিভিশন লাইভ ক্লাস না। হ্যাঁ? আ এটা হচ্ছে একদম বেসিক বিল্ডিং ক্লাস এইচএসসি ২৬ এর জন্য। ঠিক আছে? ওকে। আ আমার কথা কি শোনা যাচ্ছে? সমস্যা নাই। আ রুটিনটা তো এক্সাক্ট আমি জানি না। অন্য সাবজেক্টেরটা আইসিটিরটা ৭ তারিখে। ৭ তারিখ এবং ৮ তারিখ ২ দিন, হ্যাঁ? ৭ তারিখে আমরা ফেসবুকে লাইভ নিবো। আর ৮ তারিখে যদি লাইভ নেওয়ার পরে কারো কোনো পার্টিকুলার সমস্যা থাকে আমি সলভ করায় দিব। ৮ তারিখ মোটামুটি সারাদিনই ক্লাস থাকবে। আপনারা যার যখন সকাল থেকে হয়তোবা ১২টা বা ১টা থেকে আমরা ক্লাস নেওয়া শুরু করে দিব ৮ তারিখে। আমরা এটা জানিয়ে দিব। ঠিক আছে? রুটিনটা পেজে দেওয়া আছে। আইসিটির রুটিনটা ৭ তারিখে শুরু হবে। ওকে? জি, আমরা শুরু করতেছি। একটু অ্যাপে একটু প্রবলেম হচ্ছে। ১ টা মিনিট আমরা টাইম নেই। ওকে। এখন ঠিক আছে? ওকে। আশা করি এখন সবাই আমাকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন। আমরা তাহলে এইচএসসি আ আ ছা ২৪ এর যারা ছিলেন তাদের জন্য কয়েকটা, তারা যারা জয়েন করেছিলেন তাদের আমি বলে দিচ্ছি। আপনাদের চ্যাপ্টার 5 এর রেকর্ডিং আজকে দিয়ে দেওয়া হবে। আর ক, খ এর শিটটাও আজকে দিয়ে দেওয়া হবে। তার পাশাপাশি আপনাদের আগামী মাসের ৭ তারিখে এফআরএল বা ফাইনাল রিভিশন লাইভ, এফআরএল বা ফাইনাল রিভিশন লাইভ হবে এবং ৮ তারিখে আপনাদের একটা জুম সেশন হবে। আ আমরা অনেকক্ষণ ধরে নিব জুম সেশনটা, যতক্ষণ আপনাদের সমস্যা থাকে। ইন্ডিভিজুয়ালি এক করে আপনাদের যতগুলা প্রবলেম আছে সবগুলা বলবেন। যদি অ্যাপে প্রবলেম হয় এইচএসসি ২৬ ব্যাচ, তাহলে আপনারা YouTube থেকে ক্লাসটা করান। YouTube অথবা Facebook থেকে ক্লাসটা করতে পারেন এইচএসসি ২৬। আর এই ক্লাসটা হচ্ছে এইচএসসি ২৬ এর ১ম ক্লাস, চ্যাপ্টার 5 এর পরে বেসিক বিল্ডিং এর। ঠিক আছে? এইচএসসি ২৬ এর এখানে লেখা আছে। এইচএসসি ২৬ দেখা যাচ্ছে কিনা জানি না। আচ্ছা। ওকে। সো বেসিকস অফ কোডিং আজকের ক্লাসের টপিক। সো আমরা বেসিক্যালি চ্যাপ্টার 5 এ আসলে কি আছে, কেন আছে, কিভাবে আমরা এই জিনিসগুলা পড়বো, এই ধরনের যে অ্যাপে যদি সমস্যা হয় তাহলে ফেসবুকে অথবা ইউটিউব থেকে ক্লাসটা করেন। 10 মিনিট স্কুল ক্লাস 1 টু 12 চ্যানেলে ক্লাসটা হচ্ছে। আপনারা ওই চ্যানেল থেকেও ক্লাসটা করতে পারেন যদি অ্যাপে দেখতে অসুবিধা হয়। ঠিক আছে? যারা অ্যাপে দেখছেন, আপনাদের যদি অ্যাপে ক্লাসটি দেখতে অসুবিধা হয়, একটু কষ্ট করে 10 মিনিট স্কুল ক্লাস 1 টু 12 চ্যানেলে চলে যেতে পারেন। ওইখানেও সুন্দর মতো আ দেখতে পারবেন আপনি। এইচএসসি ২৫ এর এফআরবি কবে লঞ্চ হবে ভাইয়া? এফআরবি এটা আমি অ্যাকচুয়ালি আ এইচএসসি ২৫ এর যখন ২৫ সালে হবে আপু, এখন ২৪ সালে হইছে, ১ বছর পরে হবে। আচ্ছা, দেখা যাচ্ছে না? যদি না দেখা যেয়ে থাকে এফবি তে জয়েন ফেসবুকে, ইউটিউব থেকে দেখেন সবাই। ঠিক আছে? দেখা না গেলে। ওকে, সো আমরা সময় নষ্ট না করে আমরা ক্লাসের পড়াশোনা শুরু করে দিই। ১ম এ দেখেন একটা জনপ্রিয় গেম, আমি জানি না আপনারা কেউ এই গেমটা কখনো খেলছেন কিনা? ঠিক আছে? আ আপনাদের যদি কেউ কখনো এই গেমটা খেলে থাকেন আমাকে একটু কমেন্টে জানাইতে পারেন। যদি কেউ কখনো এই গেমটা খেলে থাকেন। সো এটা হচ্ছে একটা গেম। সো বেসিক্যালি আমরা যে সি প্রোগ্রামিং শিখবো চ্যাপ্টার 5 এ বা প্রোগ্রামিং ভাষা অধ্যায়ে, এই সি প্রোগ্রামিং দিয়ে আমরা যে কাজগুলা করতে পারবো সেগুলা কি? সেগুলার একটা হচ্ছে গেম ডেভেলপমেন্ট, ডায়নামিক ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডেটা অ্যানালাইসিস এবং মেশিন লার্নিং, সাইবার সিকিউরিটি ইত্যাদি। সো আমরা এখানে কি কাজ করতে পারবো? আমরা এই ৫ টা থেকে ৬ টা কাজ করতে পারবো যদি আমরা প্রোগ্রামিংটা ঠিকঠাক মতো শিখি। ঠিক আছে? এইজন্যই আমরা কি করেছি? এইজন্যই আমাদের চ্যাপ্টারে এই জিনিসটা আছে। এখন প্রশ্ন হলো ভাইয়া,
তাহলে এই চ্যাপ্টার পড়ার পর কি আমি গেম বানাইতে পারবো? উত্তরটা হচ্ছে না। আপনি গেমটা বানাইতে পারবেন না। ঠিক আছে? তাহলে কিন্তু দেখেন একটা জিনিস সেটা হচ্ছে আপনি কবিতা লিখতেছেন। ঠিক আছে? ধরেন আপনি কবিতা লিখতেছেন, আপনি একজন কবি। এখন কবিতা লেখার আগে আপনাকে কি শেখা লাগবে বলেন তো? বাংলা কিভাবে লিখতে হয় সেটা শেখা লাগবে না? বাংলা কিভাবে লিখতে হয় সেটা শেখা লাগবে না? আপনি যদি বাংলা কবিতা লিখতে চান, বা কিভাবে লিখতে হয় সেটা শেখা লাগবে না? তাহলে ঠিক তেমন ভাবে আপনি গেম বানানোর জন্য যখন আপনার সি প্রোগ্রামিং দিয়ে আপনি গেম বানাবেন, তার আগে আপনার সি প্রোগ্রামিং এর বেসিক জিনিসপত্রগুলা কিন্তু শিখতে হবে বা বুঝতে হবে বা পারতে হবে, তাই তো? তো এই চ্যাপ্টারে বা এইচএসসি তে আমাদের যতটুকু সিলেবাস আছে তাতে আমরা শুধুমাত্র বেসিক শিখবো, অর্থাৎ কিভাবে এটা দিয়ে লেখা শুরু করা যায় এইটা। ঠিক আছে? ভাইয়া ৩য় অধ্যায়ের ক্লাসটা করলে ভালো হতো। ৩য় অধ্যায়ে ক্লাস করানো হয়েছে বেসিক বিল্ডিং এর। আপনি হয়তোবা ছিলেন না। সামনে আরো ৪ টা ক্লাস আছে নেক্সট ১ মাসে। ঠিক আছে? সো আপনি চাইলে ওই ডেমো ক্লাসগুলাও করতে পারেন। হ্যাঁ? এবং আমাদের কিন্তু আপনারা যারা জানেন না সেটা হচ্ছে গিয়ে নেক্সট মান্থ থেকেই, অর্থাৎ এটা হচ্ছে গিয়ে জুন মাস, জুলাই মাস থেকে কিন্তু আমাদের রেগুলার ক্লাস শুরু হয়ে যাবে। তো জুলাই মাস থেকে যখন আমাদের রেগুলার ক্লাস শুরু হয়ে যাবে, তখন আমাদের বেসিক বিল্ডিং ক্লাস বেসিক বিল্ডিং এর মতো চলতে থাকবে। কিন্তু আপনারা যারা মানে একদম পড়াশোনা শুরু করতে যাচ্ছেন ঠিকঠাক মতো প্রপারলি, তারা জুলাই মাসের আগেই অ্যাকচুয়ালি আমাদের এইচএসসি ২৬ অনলাইন ব্যাচ আইসিটির যে কোর্সটা আছে, শুধুমাত্র আইসিটির কোর্সে আপনি চাইলে ভর্তি হইতে পারবেন। সো আপনি আইসিটি কোর্সটাতে চাইলে ভর্তি হয়ে যেতে পারেন। কারণ আমরা কিন্তু ক্লাসে পড়ানো শুরু করে দিব। ঠিক আছে? আর ৩ দিন পর থেকে। এবং আপনি যদি তার আগে ভর্তি না হন, আপনি ভর্তি হওয়ার পরে দেখবেন ক্লাস হয়ে গেছে লাইভে, এবং আপনি এটা ফ্রি ক্লাস, বাট নেক্সট মান্থ থেকে তার ফ্রি ক্লাস নাই। নেক্সট মান্থ থেকে ফ্রি ক্লাস আছে, মানে আপনি চাইলে দেখতে পারেন আমরা কেমন পড়াই। এজন্য ফ্রি ক্লাস অনেকগুলো দেয়া আছে, বা যারা এই ক্লাসে জয়েন করেন নাই তারা হয়তো জয়েন করবেন। বাট আপনারা আজকে যারা জয়েন করছেন, নেক্সট মান্থের ১ তারিখ থেকে আমাদের একদম চ্যাপ্টার ওয়াইজ ক্লাস শুরু হয়ে যাবে। সো যদি কেউ জয়েন না করে থাকেন, যারা এখনো কোর্স পারচেজ করেন নাই আইসিটির কোর্সটা, তারা যদি আজকে ক্লাস করার আগে ক্লাসটা করেন, করার পরে যদি আপনার মনে হয় যে আমি মোটামুটি ভালো পড়াই, আপনি বুঝতে পারবেন আমার কাছ থেকে, তাহলে আপনি অবশ্যই আগে থেকে এনরোল করে যান। কারণ তা না হলে কোর্সে ভর্তি হওয়ার পরে আপনি দেখবেন যে অনেকদিন ক্লাস হয়ে গেছে। ঠিক আছে? এবং আপনার রেকর্ডিং ক্লাস দেখতে ইচ্ছা করবে না। এবং রেকর্ডিং ক্লাসে কোনো প্রবলেম হইলে কিসের রুটিন পাবেন আপনি জানি না আমি বাবা। কিসের রুটিন? ১ তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে। আপনি কোর্সে ভর্তি হলে রুটিন পেয়ে যাবেন। ঠিক আছে রিয়া? আপনি কোর্সে ভর্তি হইলে রুটিন পেয়ে যাবেন। ওকে। সো ১ তারিখ থেকে আমাদের কিন্তু ক্লাসটা শুরু হয়ে যাবে। সো যারা পারচেজ করেন নাই বা যারা ভর্তি হন নাই তারা অবশ্যই ভর্তি হয়ে যান। ঠিক আছে? আচ্ছা। এবার দেখেন। তাই বলা যায় প্রোগ্রামিং এমন একটা দক্ষতা যা দিয়ে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় এবং এর প্রয়োগ অত্যন্ত ব্যাপক। তার মানে হচ্ছে প্রোগ্রামিং দিয়ে আপনি অনেক কিছু আসলে করতে পারবেন। এ কারণে আমরা এইচএসসি তে চ্যাপ্টার 5 এ প্রোগ্রামিং ভাষা নিয়ে আরো বিস্তারিত জানবো। ঠিক আছে? সো এইজন্য আমরা চ্যাপ্টার 5 এ প্রোগ্রামিং নিয়ে আরো বেশি বিস্তারিত জানবো। ঠিক আছে, ভালো কথা। আচ্ছা, সো এই অধ্যায়ে আমরা বিভিন্ন রকমের যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আছে, যে কি কি আছে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কনসেপ্ট, সেইগুলা নিয়ে আমি একটু যদি আপনাদেরকে বলি। প্রথমে আমরা আপনাদেরকে যখন ক্লাস শুরু করব, প্রোগ্রামের ধারণা দিব, যেটা আজকে আমি আপনাদেরকে কিছুটা দিলাম, তাই না? তারপর আছে প্রোগ্রামের ভাষা, অর্থাৎ কি কি ভাষা আছে, সেই ভাষার ক্লাসিফিকেশন। দেন বিভিন্ন প্রজন্মের প্রোগ্রামিং ভাষা আছে। ঠিক আছে? তারপরে মেশিন ভাষা আছে, অ্যাসেম্বলি ভাষা আছে। তারপরে হচ্ছে গিয়ে আপনার সি, এগুলো আমরা নরমালি দেখি না। সি, জাভা, প্লাস প্লাস, ওরাকল, ফোরট্রান, পাইথন, ভিজুয়াল বেসিক। আর আমরা বেসিক্যালি শিখবো হচ্ছে গিয়ে সি। সি শিখবো আমরা এই চ্যাপ্টারে। ঠিক আছে? এই চ্যাপ্টারে আমরা বেসিক্যালি সি নামক যে প্রোগ্রামিং ভাষাটা আছে এই ভাষাটা শিখব। এবং আরো অনেক রকমের প্রোগ্রামিং আছে। এখন প্রোগ্রামিং অধ্যায়ের বেসিক কনসেপ্ট বা আপনার পরীক্ষায় আসবে ৩টা জিনিস। কয়টা জিনিস ভাই? ৩টা জিনিস আসবে। কি কি? ১ নম্বরে আসবে অ্যালগরিদম, ২ নম্বরে আসবে ফ্লো চার্ট, আর ৩ নম্বরে আসবে সি কোড। এই ৩টা জিনিস আপনার পরীক্ষায় আসবে। ঠিক আছে? ১ এ আসবে অ্যালগরিদম, ২ এ আসবে ফ্লো চার্ট, আর ৩ নম্বরে আসবে সি এর যে কোডিং গুলা আছে সেগুলা। ঠিক আছে?
এখন আমরা এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কি বা কিভাবে ফুল কোর্স কি অ্যাপে পাওয়া যাবে? হ্যাঁ, অ্যাপেই হবে। আর তার জন্য আপনাকে আগে কোর্সে এনরোল হইতে হবে। আচ্ছা। সো দেখেন, এইটা এই ব্যাচে অ্যাডভান্স ক্লাস হবে না? হ্যাঁ, এই ব্যাচে অ্যাডভান্স ক্লাস হবে। কেন হবে না? আজকেই শেষ এই ক্লাসগুলা। ঠিক আছে? বেসিক বিল্ডিং এর ক্লাস যারা অলরেডি আমাদের সাথে জয়েন করে ফেলেছেন, আমি একটু ক্লিয়ার করে দিই ব্যাপারগুলা। ১, যারা অলরেডি আমাদের সাথে জয়েন করে ফেলেছেন বা জয়েন করেন নাই, সবাই তো আজকে ক্লাস করতেছেন। তো এই ক্লাসগুলো আজকেই শেষ আ আপনাদের জন্য যারা জয়েন করেছেন। আর নেক্সট মাসের ১ তারিখ থেকে আমরা আমাদের যে রেগুলার রুটিন অনুযায়ী ক্লাস, সেই ক্লাসগুলো নেয়া শুরু করব। চ্যাপ্টার 1 থেকে শুরু করে যেখানে আমরা একদম সবকিছু পড়ানো শুরু করে দিব। সেকেন্ডলি যারা এখনো এনরোল করেন নাই বা ডিসিশন নিতে পারছেন না যে ভর্তি হবেন কি হবেন না, এনরোল করবেন কি করবেন না, তাদের জন্য নেক্সট মাসে আরো ৪ টা ক্লাস আছে। আপনি চাইলে ৪ টা ক্লাস দেইখা ডিসিশন নিতে পারেন যে আপনি এনরোল করবেন কিনা। আদারওয়াইজ আ সবকিছু হচ্ছে গিয়ে নেক্সট মাসের ১ তারিখ থেকে শুরু হয়ে যাবে রেগুলার ক্লাস। সো যারা অ্যাকচুয়ালি পড়তে চান আমাদের সাথে বা আমার সাথে আইসিটি, তারা নেক্সট মাসের ১ তারিখের আগে এনরোল করার জন্য 16910 তে কল করলেই হবে। আপনাকে ওরা ভর্তি করায় দিবে। আপনি জাস্ট 16910 তে কল করে বলবেন যে আমি এইচএসসি 26 আইসিটি কোর্সটাতে ভর্তি হইতে চাই। আপনি জাস্ট এই কথাটা বলবেন যে আমি এইচএসসি 26 আইসিটি কোর্সটাতে ভর্তি হইতে চাই বা এনরোল করতে চাই, তাহলেই হবে। ঠিক আছে? এইটার টোটাল ফি হচ্ছে ৳১৫০০ সারা বছরের জন্য। ফুল সিলেবাস। ওকে? আচ্ছা। ৳১৫০০ ফর ফুল সিলেবাস। ৭, ৮ মাস, ৯ মাস যতদিন ক্লাস হয় আপনাদের সিলেবাস শেষ করার জন্য যতদিন লাগবে ততটুকু। ঠিক আছে? ওকে। আশা করি আর কারো কোনো কনফিউশন নাই। ওকে। ভাই অ্যাপ থেকে আসছি অনেক প্রবলেম। আচ্ছা অ্যাপে আজকে হয়তোবা কোনো কারণে প্রবলেম হচ্ছে। আপনারা একটু কষ্ট করে Facebook এ অথবা YouTube এ ক্লাসটা করেন যারা অ্যাপে আছেন। আমি আবারও বলে দিচ্ছি যারা অ্যাপে আছেন কষ্ট করে একটু Facebook বা YouTube থেকে আজকে ক্লাসটা শুরু করেন। নেক্সট দিন থেকে ইনশাআল্লাহ আশা করি আর অ্যাপে প্রবলেম হবে না। ওকে, ১ সেকেন্ড। ওকে, অ্যাপে বোধহয় ক্লাসটা কেটে গেছে। সো যারা অ্যাপে আছেন তারা একটু YouTube বা Facebook এ চলে আসেন। আমি আবারও বলতেছি যারা অ্যাপে আছেন অ্যাপে থেকে YouTube বা Facebook এ চলে যান। ঠিক আছে? ওকে। আচ্ছা যারা অ্যাপে আছেন একটু 10 MS এসএসসি এইচএসসি সরি 10 MS ক্লাস 1 টু 12 এই ইউটিউবে যে দেখেন ক্লাসটা লাইভে দেখতে পারবেন যারা অ্যাপে আছেন। ঠিক আছে? ওকে। আবার অ্যাপ থেকে ক্লাসটা কেটে গেছে নাকি? আচ্ছা আমরা Facebook এর কমেন্ট একটু দেখি। ওকে।
আমরা একটু ওয়েট করতেছি আমাদের অ্যাপ টাতে। ওকে, ঠিক আছে। যারা অ্যাপ থেকে চলে এসেছেন খুবই ভালো, কোনো অসুবিধা নাই। আ রেগুলার ক্লাস অ্যাপে হবে, অ্যাপে সমস্যা হয় না সাধারণত। আজকে হয়তোবা ইন্টারনেটের কোনো একটা ইস্যুর জন্য সমস্যা হচ্ছে। ঠিক আছে? ওকে। সো চলেন আমরা একদম তাহলে এবার বুঝাতে শুরু করে দিই। এখন এই সি প্রোগ্রামিং অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে? বা প্রোগ্রামিংটা আসলে কিভাবে দেখেন, মানুষের একটা জিনিস সেটা হচ্ছে আমি যদি একটু ইতিহাস থেকে আগে যাই, সেটা হচ্ছে এটা। দেখেন, নরমালিতে আমরা যেটা দেখি সেটা হচ্ছে ওকে। সো আমরা নরমালি যেটা দেখি সেটা হচ্ছে আমাদের যে কম্পিউটার আছে তারা শুধুমাত্র 0 আর 1 বাদে অন্য কোনো কিছু বুঝতে পারে না। তাই না? 0 আর 1 বাদে অন্য কোনো কিছু বুঝতে পারে না। এখন যেহেতু 0 1 বাদে অন্য কোনো কিছু বুঝতে পারে না, তাই ওকে যদি কখনো ইনস্ট্রাকশন দিতে চাই আমি, সেটা আমাকে 0 আর 1 এই দিতে হবে। তাহলে 0 আর 1 এ যে আমি ওকে দিব, এখন আমরাও তো মানুষ। আমরা তো আসলে 0 আর 1 বুঝি না। এটা কম্পিউটার বুঝে, আবার মানুষ আমরা বুঝি নরমাল কথাবার্তাগুলা। তো প্রোগ্রামিং ভাষাটা আসছে এই যে মানুষ আর কম্পিউটারের মধ্যে যে একটা দূরত্ব আছে। কারণ কি? দেখেন মানুষ নরমালি কথাবার্তা বলে নরমাল মানুষের ভাষায়, তাই না? হিউম্যান মানুষের ভাষায় নরমালি কথাবার্তা বলে। আবার কম্পিউটার সেটা একটা মেশিন। সে কি করে? সে বুঝে 0 আর 1। কম্পিউটার বুঝে 0 আর 1, মানুষ বুঝে I eat rice। তাহলে এখন কম্পিউটারকে কিভাবে আমরা বুঝাবো যে আমি ভাত খাই, তাই না? এইটা বুঝানোর জন্য আমরা নতুন একটা জিনিসকে ইন্ট্রোডিউস করি, সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা বলতে পারি, যেটা মানুষের ভাষার সাথে অনেক বেশি মিল আছে এমন একটা জিনিস। এখন এই মিলটা থাকার সুবিধাটা হচ্ছে যেহেতু মানুষের ভাষার সাথে অনেক বেশি মিল থাকে, আমি জানি এটা আপনারা বোধহয় দেখতে পাচ্ছেন না ব্লু এর জন্য। আচ্ছা। এর মধ্যে বেসিক্যালি প্রোগ্রাম গুলা লেখা আছে। আ ইফ আমরা দেখব, যখন দেখব তখন 5 এরকম করে প্রোগ্রামগুলা লেখা আছে। সো মানুষ এই যে আমরা প্রোগ্রামিংটা লিখি বা সি প্রোগ্রামিং দিয়ে আমরা যে প্রোগ্রামিং গুলা লিখি, এগুলা মানুষের ভাষার সাথে অনেক বেশি সাদৃশ্যপূর্ণ। ঠিক আছে? এটা মানুষের ভাষার সাথে অনেক বেশি সাদৃশ্যপূর্ণ। এখন এই যে মানুষের ভাষার সাথে অনেক বেশি সাদৃশ্যপূর্ণ, তার ফলে যেটা হচ্ছে মানুষজন খুব সহজে এটা পারে, বলতে পারে বা করতে পারে। অন্যদিকে এই যে 0 আর 1 এটা আবার কম্পিউটার বুঝতে পারে। তো আমরা যেটা করি, মানুষের এই কথাগুলো মানুষের সাথে সাদৃশ্যপূর্ণ জিনিস দিয়ে আমরা একটা সেট অফ ইনস্ট্রাকশন বানাইছি যেটা কম্পিউটার বুঝতে পারে। অ্যাকচুয়ালি সরাসরি তো কম্পিউটার বুঝে না। কম্পিউটারের মাঝখানে একটা ইন্টারপ্রেটার থাকে, বা যে জিনিসটাকে আমরা বলতে পারি যে ধরেন কম্পিউটারের মাঝখানে একটা আহ ট্রান্সলেটর থাকে। ঠিক আছে? কম্পিউটারের মাঝখানে একটা ট্রান্সলেটর থাকে। যেই ট্রান্সলেটর কি করে? সেই ট্রান্সলেটর মানুষের ভাষাটাকে কম্পিউটারের ভাষাতে বেসিক্যালি রূপান্তর করে ফেলে বা মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে, যেটা সাধারণত কম্পিউটার বুঝতে পারে। ঠিক আছে? এখন আমরা মানুষ হিসাবে কোনটা শিখবো? আমরা মানুষ হিসাবে শিখবো হচ্ছে গিয়ে এই হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বা আমরা যদি এখানে ক্লাসিফিকেশন দেখি, এটা হচ্ছে আমরা শিখবো। ঠিক আছে? এইটা হচ্ছে গিয়ে আমরা শিখবো হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা মিড লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই দুইটা আমার হচ্ছে গিয়ে মানুষের ভাষার মতো কিছুটা। ঠিক আছে? মানুষের ভাষার মতো। এর মধ্যে আছে আপনার ধরেন সি আছে। ঠিক আছে? আর এই লো লেভেল ল্যাঙ্গুয়েজ গুলা, এগুলো হচ্ছে গিয়ে মেশিনের ভাষা বলা হয়, যেমন 0 আর 1। ঠিক আছে? এবং এই দুইটা জিনিসের মধ্যে লিংকটা দিয়ে দেন।
এখানে অ্যাপ কাজ করে না। I don't know, believe it. ওকে, সো এই দুইটা জিনিসের মধ্যে একটা হচ্ছে গিয়ে মানুষের ভাষা, যেগুলো হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মতো, আর একটা হচ্ছে কম্পিউটারের ভাষা, যেটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজের মতো। এই দুইটা জিনিসের মধ্যে একটা জিনিস আছে কম্পাইলার বা ইন্টারপ্রেটার, যেটা কি করে ম্যাচিং করে দেয়। অর্থাৎ আমি একদিক থেকে এরকম করে মানুষের ভাষা লিখি, আর কম্পাইলার কি করে ওইটাকে সুন্দর মতো এরকম কোডে রূপান্তর করে দেয়, যেটা কম্পিউটার বুঝতে পারে। ঠিক আছে, তো এই জিনিস নিয়ে আমাদের মাথা ঘামাইতে হবে না এই অধ্যায়ে, যে আমি যে কথাবার্তাগুলো বলতেছি সেগুলা কিভাবে কম্পিউটার বুঝতে পারতেছে বা কিভাবে করতে পারতেছে, এইটা নিয়ে আমাদের মাথা ব্যথার কোনো কারণ নাই। অনেক প্রবলেম ভাই, আমি বারবার কি বলতেছি, ইউটিউবে চলে যান, 10 মিনিট স্কুল ক্লাস 1 to 12 ইউটিউব চ্যানেলে চলে যান সবাই। ফেসবুকে কাজ করার দরকার নেই, 10 মিনিট স্কুল ক্লাস 1 to 12 ইউটিউব চ্যানেলে চলে যান। আর যদি ফেসবুকে করতে চান তাহলে 10 মিনিট স্কুল এইচএসসি এসএসসি গ্রুপে চলে যান। সবাই 10 মিনিট স্কুল ইউটিউব চ্যানেলে চলে যান ক্লাস 1 to 12, দেখা গেলেও সমস্যা নেই, দরকার দেখার দরকার নেই ওর অ্যাপে। আপনারা সবাই ইউটিউব চ্যানেলে চলে যান, সবাই ইউটিউব চ্যানেলে চলে যান, যান। গত ক্লাসে ওইটা আমি আপনাদের কাছে লাস্টে টাইম দিবনি, আপনাদের কি কি সমস্যা আছে আমি শুনে নিবনি, ঠিক আছে? বাট সবাই আগে ইউটিউব চ্যানেলে চলে যান, 10 মিনিট স্কুল ক্লাস 1 to 12, এই অ্যাপ ঠিক থাকতে থাকতে। কারণ একটু পর দেখবেন অ্যাপ আবার বন্ধ হয়ে যাবে, তখন এবার এটা শুনতে পারবেন না। ঠিক আছে, এই জন্য বলতেছি আগে থেকে। এখন ঠিক থাকলেও চলে যান বাবা, এখন ঠিক আছে, 2 মিনিট পর দেখবেন আবার আজকে ঝামেলা করতেছে। ঠিক আছে, যেহেতু আজকে ইন্টারনেটের সমস্যা হচ্ছে, প্রতিদিন হয় না, আবার যেদিনকে হয় সেদিনকে সারাদিনই হয়। সো এই জন্য এখনই ইউটিউব চ্যানেলে চলে যান ভাই, নাহলে দেখবেন 2 মিনিট পর আবার বন্ধ হয়ে যাবে। কারণ আমি কিন্তু অনেকক্ষণ ধরে অনেক কিছু বলছি, আপনি কিন্তু শুনতে পারতেছেন না। ঠিক আছে, আমি আবার, আরে বাবা ঠিক আছে তো আমি বলছি, অ্যাপ ক্লিয়ার 2 মিনিট পর চলে গেলে কান্দেন না। আচ্ছা, আজকে যেহেতু প্রবলেম হচ্ছে সব দিন তো আর হবে না। আচ্ছা, দেখেন এখন তাহলে এই জিনিসটাকে বেসিক্যালি সোর্স কোড বলে, বা যা ইচ্ছা তাই বলতে পারে, আপনারা সমস্যা নেই। ওইটা একদমই টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ, আপনারা ওটা নিয়ে না বুঝলেও আপাতত অসুবিধা নেই। বাট বেসিক্যালি আপনাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে কি, আমরা লিখ, আমি বুঝতে পারতেছি না, আমি বুঝাই আগে বাবা, আমি খুব অল্প কিছু কথাই বলার সুযোগ পাইছি। সো আচ্ছা, এই জিনিসগুলো আমরা লেখা শিখবো, অর্থাৎ সি প্রোগ্রামিংটা কিভাবে লিখতে হয় এই জিনিসটা আমরা শিখবো। ওকে, এখন আমি আপনাদেরকে আরেকবার রিক্যাপ করি আমরা অ্যাকচুয়ালি কি শিখবো বা কি করব এই জিনিসটাতে। তো দেখেন এখানে একটা মোটামুটি পিরামিড মতো আছে, ঠিক আছে? তো আমরা সবাই জানি যে কম্পিউটার বা হার্ডওয়্যার বা যে কোনো ধরনের কম্পিউটার ও কি করতে পারে, এক সেকেন্ড, ওকে। সো এটা হলো গিয়ে ধরেন আমাদের একটা কম্পিউটার সি, ঠিক আছে? ওকে, আর এই পাশে আছে আমাদের ধরেন মানুষ, ধরেন আমি আছি, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে আমি আছি, আমি কথা বলি কিসে, নরমালি মানুষের ভাষায়, তাই না? বা মানুষের মতো করে, মানুষের মতো করে, বা মানুষের ভাষায়, মানুষের মতো না, মানুষের মতোই তো কথা বলি, হ্যাঁ। আচ্ছা, আমি তো অন্য কিছুর মতো কথা বলবো না, সরি। ওকে, আর কম্পিউটার বুঝে শুধুমাত্র 0 আর 1। তা আমরা এই দুইটার জন্য মাঝামাঝি একটা জিনিসকে নিয়ে আসি, পিএল বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেখানে আমরা সেট দেই ইনস্ট্রাকশনের, মানে আমরা একটা নির্দিষ্ট নিয়মে মানুষের মতোই কথা বলি, বাট একটা নির্দিষ্ট নিয়মে মেনে কথা বলি। সেই নিয়মটা আমরা একটু পরে দেখা শুরু করব। ওইটা কম্পাইলার নামক একটা জিনিস বুঝতে পারে এবং সেটাকে রূপান্তর করতে পারে 0 আর 1 এ, ঠিক আছে? তাহলে আমার যে পিএলটা আছে বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, সেটা কম্পাইলার বুঝতে পারে, আবার কম্পাইলার এই কম্পিউটারের ভাষাও বুঝতে পারে। এটা একটা সফটওয়্যার। কম্পাইলার কি? কম্পাইলার হচ্ছে এক ধরনের সফটওয়্যার বা অনুবাদক প্রোগ্রাম আমরা বলি। ঠিক আছে, অনুবাদক প্রোগ্রাম। সো এই অনুবাদক প্রোগ্রাম কি করে, ও মানুষের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা যে জিনিসগুলোকে লিখি সেগুলাও বুঝতে পারে, তার পাশাপাশি কম্পিউটারের ভাষা বুঝতে পারে। সো আমরা যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোনো একটা সেট ওকে দেই বা কোনো কিছু ওকে বলি, তখন ও কি করে সেটাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে, যার ফলে আমাদের কম্পিউটার বুঝতে পেরে সেই কাজটা
করা শুরু করে দেয়। এইটা থেকে কারো কোনো অসুবিধা আছে? এবং আমরা এখন দেখতে যাব যে কিভাবে আমরা এই পিএল বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে সি নামক যে ল্যাঙ্গুয়েজটা আছে সেইটাতে আমরা লেখালেখি করতে পারি। ঠিক আছে? সবাই সবাই কি বুঝতে পারছেন? কারো কোনো কনফিউশন আছে? ফেসবুকে যারা ক্লাস করতেছেন, অ্যাপে যারা ক্লাস করতেছেন, ইউটিউবে যারা ক্লাস করতেছেন, কারোর কি কোনো অসুবিধা আছে? আমরা কি করব এই চ্যাপ্টারে? আমরা এই চ্যাপ্টারে প্রোগ্রামিং মানে হচ্ছে কি এই যে সেট অফ ইনস্ট্রাকশন যেটা কম্পাইলার বুঝতে পারে সেটাকে বলে প্রোগ্রাম। ঠিক আছে? প্রোগ্রাম হচ্ছে সেট অফ ইনস্ট্রাকশন যেটা কম্পাইলার বুঝে কম্পিউটারকে বুঝাইতে পারে। সেটাই হচ্ছে প্রোগ্রাম। ঠিক আছে? আমি বলছিলাম যারা অ্যাপে ছিলেন যে থেকেন না, আজকে যেহেতু সমস্যা করতেছে আজকে 20 বার সমস্যা করবে। তো আপনারা কষ্ট করে ইউটিউবে চলে যান। বিশ্বাস করলেন না জাকির ভাইয়ের কথা, কিছু বলার নাই। ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রোগ্রামিং কি এটা কি সবাই বুঝতে পারছি? ইউটিউবে আসতেছে বাবা, ইউটিউবে অনেকগুলা মানুষ ক্লাস করতেছে। কত মানুষ ক্লাস করতেছে ইউটিউবে? ইউটিউবে হচ্ছে কি আপনার 300 মানুষ ক্লাস করতেছে। সো ইউটিউবে আসতেছে। ঠিক আছে? আপনি চাইলে ইউটিউবে যে 300 মানুষের কাছে বা ফেসবুকে যে ফেসবুকে কত মানুষ ক্লাস করতেছে, ফেসবুকে 1-150 মানুষ ক্লাস করতেছে। সো আপনি দুইটা জায়গাতে যে দেখতে পারেন। ঠিক আছে? ওকে। সো সবাই একটু আমাকে বলেন যারা ইউটিউবে এবং ফেসবুকে আছেন যে আপনারা ঠিকঠাক মতো বুঝতে পারছেন কিনা। আমরা ইউটিউবের লিংকটা দিতে পারবো না এখানে, ফেসবুকের লিংকটা দিতে পারবো না এখানে। দিয়ে দেন। হ্যাঁ। ঠিক আছে? ওকে। আচ্ছা, রয় বলতেছে বুঝি নাই, তারপরে হাসান বলতেছে না ভাইয়া। তাহলে কি বুঝি নাই আমাকে একটু প্রশ্ন করি। এ এ এস এস কি বুঝি নাই আমাকে একটু প্রশ্ন করি, তাইলে আমি আবার একটু বুঝাইতে পারবো। কি বুঝি নাই? আমরা বলছি যে আমরা কি করি, কম্পিউটারের ভাষা 0 আর 1, মানুষের ভাষা তো মানুষের মতোই, মাঝখানে এই পিএল বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যেটা দেখতে মানুষের ভাষার মতো আবার পুরোপুরি আমরা নরমালি ওই ভাষায় কথা বলি না, সেইটাকে কম্পাইলার রূপান্তর করে দেয় কম্পিউটারের ভাষায়। এবং আমি এতক্ষণ ধরে এই 3-4টা লাইনই বুঝাইছি ভাই, বিশ্বাস করেন। এতক্ষণ থেকে আমি এই 3-4টা লাইনই বুঝাইছি, এমন না যে আধা ঘন্টা হয়ে গেছে আমি অনেক কিছু বুঝাইতে পারছি, কারণ বারবার অ্যাপ চলে যাচ্ছিল। ঠিক আছে? বারবার অ্যাপ চলে যাচ্ছিল এই জন্য। তো সবাই একটু কষ্ট করে বুঝেন, আমি জাস্ট এই একটা লাইনেই বুঝাইছি ভাইয়া। আচ্ছা, এইভাবে আমাদের প্রবলেম হলে মেন ক্লাস কিভাবে করবো? আচ্ছা, প্রত্যেকবার যখন মেন কোর্স শুরু হয় তখন অ্যাপে কিছু আপডেট নিয়ে আসা হয় এবং তার জন্য 2 থেকে 3 দিন শুরুর আগে এইরকম প্রবলেম হয়। বাট আপনি যদি এইচএসসি 25 এর কাছে জিজ্ঞাসা করেন, ওরা 2 বছর ধরে ক্লাস করতেছে, ওদের কোনো অসুবিধা হচ্ছে না, আপনাদেরও হবে না। যখন নেক্সট মান্থের 1 তারিখ থেকে আপনাদের রেগুলার ক্লাস শুরু হবে। ঠিক আছে? মরিয়ম খাতুন, আপনি কি বুঝতে খানম, আপনি কি বুঝতে পেরেছেন আমার কথা? যখন কোর্স শুরু হয় তখন আপনাদের ভালোর জন্য অ্যাপে কিছু আপডেট নিয়ে আসা হয় এবং আপডেট নিয়ে আসার পর 2 থেকে 3 দিন টাইম লাগে বা 1 সপ্তাহ টাইম লাগে অ্যাডজাস্ট হইতে। সো সেই জন্য এই আপনাদের এই ক্লাসে আমরা আগে থেকে করে দিচ্ছি। এইজন্য আগে থেকে ইউটিউবে কিভাবে ইউটিউব চালান না অ্যাপ, ইউটিউবে যে ক্লাস করবেন, লিংকটা দাও না রে বাবা, লিংকটা দাও। লিংকটা আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে, ওই লিংকে ক্লিক করেন। লিখে রাখার কিছু নাই বাবা, এটা মানে কোনো বাণী না আমার, এটা লিখে রাখার দরকার নেই, আপনি জাস্ট বুঝেন যে জিনিসটা অ্যাকচুয়ালি কি। ঠিক আছে? আচ্ছা, আমি আবার একবার রিভিউ করতেছি। আমি এতক্ষণ ধরে শুধুমাত্র এই একটা স্লাইডের 3-4টা কথাই আপনাদেরকে বলার চেষ্টা করতেছি। এক, আমরা মানুষ কথা বলি যে আমি ভাত খাই। ঠিক আছে? আর কম্পিউটার কথা বলে বা কম্পিউটার বুঝে 0 আর 1 দিয়ে। এখন এই দুইটার মাঝখানে একটা জিনিস থাকে, সেটাকে বলা হচ্ছে আমাদের কম্পাইলার। এখন এই কম্পাইলার একটা জিনিস বুঝতে পারে, মানে মানুষের ভাষা সরাসরি বুঝতে পারে না, পিএল নামক বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও বুঝতে পারে। সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমরা এখন শিখবো বা দেখবো, বা এই চ্যাপ্টারে আমরা সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতেছি। লিখা লাগবে না, হ্যাঁ? এটা কোথাও পরীক্ষায় আসবে না। ঠিক আছে? আমি জাস্ট আপনাদেরকে জানাচ্ছি যে আমরা কি নিয়ে কাজ করব বা কি শিখতে যাচ্ছি। এই অধ্যায়ে যখন আমরা 10টা ক্লাস নিব তখন কি শিখবো সেটা আপনাকে জানাচ্ছি। ঠিক আছে?
এবং এটা কেন ব্যবহার করা হয় আল্লাহর দুনিয়া আপনি যে দেখেন না বিভিন্ন রকম গেম দেখেন, তো এগুলো গেম বানাইতে, সফটওয়্যার বানাইতে, ওয়েবসাইট বানাইতে, ডেটা অ্যানালিসিস করতে, মেশিন লার্নিং এক ধরনের সায়েন্স, ঠিক আছে? মেশিন লার্নিং দিয়ে এআই বানানো হয়। এআই শুনেন না সারাদিন চ্যাট জিপিটি, তো চ্যাট জিপিটি এই এআই নামক মেশিন লার্নিং এর একটা বাই প্রোডাক্ট। মানে আপনি মেশিন লার্নিং শিখলে তারপর আপনি যে এআই বানাইতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, আপনি মেশিন লার্নিং শিখলে তখন যে আপনি এআই বানাইতে পারবেন। সো মেশিন লার্নিং হচ্ছে একটা টেকনোলজির নাম। যেমন অ্যাপ ডেভেলপমেন্ট একটা টেকনোলজি, অ্যাপ ডেভেলপমেন্ট আপনি করতে পারলে আপনি তখন অ্যাপ বানাইতে পারবেন। ঠিক তেমন মেশিন লার্নিং একটা টেকনোলজি। এরকম বিভিন্ন কাজ, কম্পিউটার দিয়ে যত কাজ করা যায়, যত সফটওয়্যার, সবকিছুর জন্য প্রোগ্রামিং শেখা আপনার লাগবে, ঠিক আছে? সেই প্রোগ্রামিংটা কিভাবে শিখবেন বা শেখানো শুরু করব আমরা এখন আপনাদেরকে। আজকে আমরা বা এই চ্যাপ্টারে আমরা বা এই বছর মানে এইচএসসি চ্যাপ্টার 5 এ আমরা সি নামক যে প্রোগ্রামিং আছে সেইটা নিয়ে কথা বলবো। এবারও কি কারোর বুঝতে অসুবিধা আছে বাবা? এবারও কি কারোর বুঝতে অসুবিধা আছে বলেন? আর কারো কোনো বুঝতে অসুবিধা আছে যারা ইউটিউবে আছেন আমাকে একটু বলেন। কারো কোনো বুঝতে অসুবিধা আছে? বুঝতে পারছি আর বুঝাইতে হবে না আলহামদুলিল্লাহ। আর বাকিরা হাসান হাসনা হেনা কি বুঝিনি এখনো? বুঝছেন? আচ্ছা সবাই একটু হ্যাঁ না না বলে ভাই ক্লিয়ার বলেন তাহলে বুঝতে পারবো বাবা। ঠিক আছে? ঠিক আছে? আচ্ছা ভাইয়া তৃতীয় অধ্যায় লজিক গেট তো শেষ হয় না। না শেষ হয় নাই তো। লজিক গেট তো শুরুই হয় নাই। আমরা ১ তারিখ থেকে শুরু করব। ইউটিউব তো করার দরকার নেই। আপনি তো ফেসবুকে ক্লাস করতেছেন। ইউটিউবে কেন করবে যাবেন? ফেসবুকে আপনি ক্লিয়ারলি ক্লাস দেখতে পাচ্ছেন না? আচ্ছা, পাইথন পড়ালে বেটার হয়। কিন্তু পাইথন পড়লে তো আপনি পরীক্ষায় 0 পাবেন। আচ্ছা, সো অনেক রকমের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে দেখেন, হ্যাঁ? পাইথন ছিল, হ্যাঁ, আপনারা একটু কষ্ট করে যারা অ্যাপে ক্লাস করতেছেন, ইউটিউব বা ফেসবুকে চলে যান, আমি লিংকও দিয়ে দিয়েছি। ঠিক আছে? আচ্ছা। সো দেখেন, এখন পাইথন আপনি চাইলেও করতে পারবেন না। তার কারণ হচ্ছে কি আপনাকে সরকার থেকে বলে দিছে তোমাকে সি প্রোগ্রামিং লিখতে হবে। ঠিক আছে? সো আপনার মাতব্বারি করে পাইথন শিখতে যাওয়ার দরকার নেই। সি শিখলেই হবে। ঠিক আছে? আগে আপনি সি শিখেন, তারপর আপনার নিজের ইচ্ছা হইলে আপনি পাইথন শিখেন। বাট আমরা কোর্সে শুধুমাত্র সেইগুলাই শেখাবো যেগুলো সিলেবাসে আছে, যেগুলো আপনার এইচএসসি পরীক্ষায় আসবে। বাট আপনার যেগুলো শিখতে ইচ্ছা করে সেগুলো না কিন্তু। ঠিক আছে? আপনার তো অনেক কিছু শিখতে ইচ্ছা করতে পারে। ধরেন আপনার সি শিখতে ইচ্ছা করতে পারে, পাইথন শিখতে ইচ্ছা করতে পারে, জাভা শিখতে ইচ্ছা করতে পারে, জাভা স্ক্রিপ্ট শিখতে ইচ্ছা করতে পারে, আরো অনেক কিছু শিখতে ইচ্ছা করতে পারে। ঠিক আছে? আর যারা এখনো দেখেন নাই তারা একটু ক্লাসটা শেষ হইলে আরেকবার একটু দেখে আসেন। এখন দেখেন আমরা ডিরেক্ট একটা ইয়াতে চলে যাব। ওকে। প্রথমে আমরা একটু বোঝার চেষ্টা করি যে কম্পিউটার কিভাবে অ্যাকচুয়ালি কাজগুলা করে। ঠিক আছে? এখন নরমালি আপনি বুঝেন কম্পিউটার নিজে থেকে পাইথন কি জিনিস আপনার জানা লাগবে না বাবা। চিল। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পাইথন সাপও আছে। পাইথন একটা সার্কাসের নামও আছে। এরকম অনেক কিছু আছে। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি যে কম্পিউটারে আমরা কিভাবে তাকে ইনস্ট্রাকশন গুলা দিব বা কিভাবে আমরা লিখবো তাকে। ঠিক আছে? এখন দেখেন নরমালি আমরা যদি একটা চায়ের কথা চিন্তা করি, ঠিক আছে? যে আপনাকে একটা চা বানাইতে হবে। ঠিক আছে? তো চা বানাইতে গেলে আপনাকে কি কি করতে হবে বা কম্পিউটারকে দিয়ে যদি আপনি চা বানাইতে চান বা রোবটকে দিয়ে যদি আপনি একটা চা বানাইতে চান নরমালি, তাইলে আপনাকে কি করতে হবে সেটা একটু আমরা দেখি। প্রথমে কি করতে হয়? বা কম্পিউটারকে বলতে হয় যে আচ্ছা তুমি একটা কাজ শুরু করো বা আরম্ভ করা। এখন দেখেন নরমালি আপনি এখানে আরম্ভ থেকে শুরু করা লিখলে হবে। ঠিক আছে? ওটাতে অসুবিধা নেই। শুরু করো। শুরু করা যা ইচ্ছা। সো আপনি চিন্তা করেন এজ এ হিউম্যান বিং আপনি কি কি কাজ করেন যদি চা বানাইতে চান। ঠিক আছে? চা বানাইতে চাইলে আমাদের চ্যাপ্টার 5 টা নামই হচ্ছে সি প্রোগ্রামিং। ঠিক আছে? প্রোগ্রামিং ভাষা সি প্রোগ্রামিং। সো আমরা এখানে শুধুমাত্র সি প্রোগ্রামিংই শেখাবো। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? কারো কোনো কনফিউশন আছে? আমরা শুধুমাত্র সি প্রোগ্রামিং শেখাবো। কারো কোনো কনফিউশন আছে এটা নিয়ে?
সো পাইথন, জাভা বা অন্য কোনো কিছুর নাম বা রাসেল ভাইপারের নাম ক্লাসে আমরা না বলি। ওকে, সবাই বুঝতে পারছি? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন দেখেন, সো নরমালি আপনি যখন চা বানাইতে যান আপনাকে কি করতে হয়? কেটলিতে ধরেন আপনি পানি নিতে হবে এবং কেটলিতে হিটারে বসাইতে হবে, তাই না? তো আপনি কেটলিতে পরিমাণ মতো পানি নিই, তাই না? পরিমাণ মতো পানি নিই এবং কেটলিটা হিটারে বসাই। তারপর কি করতে হবে? হিটারের সুইচ অন করতে হবে। এখন আপনি হিটারের জায়গায় গ্যাসের চুলাও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। পানি গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে, তাই তো? আচ্ছা, তারপর কি করতে হবে? পানি গরম হয়ে গেলে তা একটি কাপে পরিমাণ মতো ঢেলে নেই। তারপর কাপে টি ব্যাগ যোগ করি, পরিমাণ মতো চিনি দুধ মিশায় নেই। তারপর চা পরিবেশন করি, শেষ। এখন দেখেন, এখানে নরমালি আপনি বলতে পারেন যে ভাই আমি টি ব্যাগ দিয়ে চা বানাবো না। হ্যাঁ, আমি হচ্ছে গিয়ে চা পাতা দিব, ছেঁকবো, তাই না? এখন সে আপনি যা ভাবেই করেন না কেন সেটা তো অসুবিধা নেই, বাট নিয়মটা হচ্ছে আপনাকে এভাবে লিখতে হবে যে ধাপ 1, ধাপ 2, ধাপ 3, ধাপ 4, ধাপ 5। তারপর আপনি এর মধ্যে যা ইচ্ছা তাই লেখেন, সমস্যা নেই। মানে আপনি আপনার ভাষার ইচ্ছা মতো লিখেন, অসুবিধা নেই। তারপরে ধাপ 5, 6, 7, 8, 10 এরকম করে 9। সো আপনাকে একটু ফরম্যাটিং মেনটেন করে লিখতে হবে, ঠিক আছে? এই যে ফরম্যাটিং মেনটেন করে লেখাটা, এই জিনিসটাকে বলা হয় অ্যালগরিদম। এই ফরম্যাটিং মেনটেন করে লেখাটাকে কি বলে? অ্যালগরিদম। ট্রানজ্যাকশন আইডি হচ্ছে আপনাকে যে আইডিটা দিছে সেই আইডিটা, যখন আপনি ক্লাস ইয়া করছেন আর কি, কোর্সে এনরোল করছেন। ওকে, সবাই কি বুঝতে পারছেন? তাহলে কাকে হচ্ছে কি আমাদের অ্যালগরিদম বলে, বা কম্পিউটারে কিভাবে কোড লিখতে হয়? নরমালি আপনি যেভাবে একটা কাজ করেন সেই কাজের কি কি ধাপ আছে সেই ধাপগুলোকে নাম্বারিং করে লেখাটাকে বেসিক্যালি অ্যালগরিদম বলে, যেটা আমাদের এই ক্লাসেরই একটা টপিক। যে কোনো প্রোগ্রামের অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং ফাইনালি হচ্ছে কি আমরা কোডিংটা শিখি। এখন আমরা ডিরেক্ট আপনাদের পরীক্ষায় যে ধরনের জিনিসপত্রগুলো আসবে সেইখানে যাই, যে আপনাদের আসলে আসে কি বা আসবেটা কি, ঠিক আছে? তাইলে আপনারা বুঝতে পারবেন। আপনাদের পরীক্ষায় যেটা আসবে বা প্রোগ্রামিং এ আমরা আপনাদেরকে যেটা শেখাবো সেটা হচ্ছে আপনাকে এরকম একটা কোশ্চেন দিয়ে দিবে। সবাই দেখেন, এটা ধরেন এইচএসসি পরীক্ষার কোশ্চেনই ছিল। তো আপনাদেরকে এই জিনিসই শিখতে হবে। হ্যাঁ, কি বেসিক্যালি আপনারা সারা জীবন যে অঙ্কগুলা করছেন না, হ্যাঁ আপনারা আচ্ছা, জান্নাত, আপনার যদি ধরেন কনফিউশন থাকে ট্রানজেকশন আইডি কি বা এইটা কিভাবে হবে, ওইটা কিভাবে হবে, এই ধরনের জিনিসপত্রের জন্য কোনো কনফিউশন থাকলে আমাদের একটা হেল্পলাইন নাম্বার আছে 16910। হ্যাঁ, এইটাতে কল দিবেন পুরা কোর্স জুড়ে যে কোনো সময় ক্লাসে। আমরা তাইলে এই জিনিসগুলো, তাহলে আপনার মনোযোগ নষ্ট হবে না। আর আপনি যদি ক্লাসে আসেন, আপু আমি পড়াচ্ছি এক জিনিস, আপনি ট্রানজেকশন আইডি নিয়ে আসেন, তাহলে আপনার সমস্যা না। ডিরেক্ট কল দিবেন, কল দিলে সারাক্ষণ ওরা থাকে। আপনি সম্ভবত সকাল 8টা থেকে রাত 8টা বা 12টা এরকম 10টা পর্যন্ত মনে হয় অ্যাটলিস্ট থাকে। তো আপনি এরকম কল দিবেন, আর সম্ভবত 24 ঘন্টা আমি জানি না, বাট নর্মাল আপনার কি সকালবেলা কল দিই, বিকালবেলা কল দিই, এখানে কল দিবেন, ঠিক আছে? যে জিনিস আমার উত্তর দেয়ার সে জিনিস আমি অবশ্যই উত্তর দিব, যে জিনিস আমার উত্তর দেয়ার না সে জিনিসটা তো আমি উত্তর দিব না, তাই না? আচ্ছা, তারপরে দেখেন, আপনাদের পরীক্ষায় যা আসবে সেটা পড়ানো আমার দায়িত্ব। আপনি কিভাবে অ্যাপে কোথায় কি খুঁজে পাবেন ওটা আমার না। সো আপনার যদি এরকম কোনো ইস্যু থাকে, ট্রানজ্যাকশন আইডি কি আমি আপনাকে বললেও আপনি বুঝবেন না আসলে ওইটা কিভাবে ব্যবহার করতে হবে, কোনটা, এটা নিয়ে অনেক কথাবার্তা আপনাকে কল সেন্টারে ওরা কল দিয়ে বুঝাই দিবে, ঠিক আছে? যদি আমি বললে আপনি বুঝতেন তাহলে আমি আপনাকে বলেই দিতাম, ঠিক আছে আপু? আচ্ছা, তা আমি যেটা পড়াচ্ছিলাম আমাকে সেটা একটু পড়াইতে দেন। সেটা হচ্ছে আপনাদের পরীক্ষায় এরকম প্রশ্ন দিবে যে ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য দেয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট ও প্রোগ্রাম লিখো। তো সম্ভবত ধরেন অ্যালগরিদম দিবে গ এ, আর ঘতে দিবে হচ্ছে গতে দিবে আর ঘতে দিবে হচ্ছে ফ্লোচার্ট আর প্রোগ্রাম, অথবা ফ্লোচার্ট দিবে অথবা প্রোগ্রাম দিবে, মানে যে কোনো একটা দিবে। হয় ফ্লোচার্ট করতে বলবে অথবা প্রোগ্রাম লিখতে বলবে অথবা আপনাকে অ্যালগরিদম লিখতে বলবে, ঠিক আছে? ওকে,
এখন আমরা ছোটবেলা থেকে এই জিনিসগুলা কিন্তু শিখে আসছি, তাই না? যে একটা ত্রিভুজ যদি আমাদের কাছে দেয়া থাকে, তাহলে সেই ত্রিভুজের কি কি আমরা পাবো বা কিভাবে পাবো, তাই না? আমরা কি নরমালি এই অঙ্কটা করতে পারি? আমাকে বলেন তো। সবাই আমাকে একটু বলেন তো যে নরমালি আপনারা কি এই ম্যাথটা করতে পারেন কিনা? আপনাদের যখন হচ্ছে যে পাটিগণিত করাইছিলাম ছোটবেলাতে, মনে আছে? পাটিগণিতে এই ধরনের অঙ্ক থাকতো? না, কোনো কিছু নোট করা লাগবে না। আমার কথা শুনেন, আমার কথা বুঝার চেষ্টা করেন। কোনো কিছু নোট করা লাগবে না। আমার কথা শুনে আমার কথা একটু বুঝার চেষ্টা করেন। ছোটবেলায় পাটিগণিতের দেখছিলেন এই জিনিসগুলা? দেখছিলেন? মনে আছে? আচ্ছা। সো পাটিগণিতে আমাদের এইখানে এইচএসসি তে আমরা যে জিনিসগুলা করব, মেক্সিমাম জিনিসই হবে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা, বৃত্তের ক্ষেত্রফল বের করা, তারপর হবে হচ্ছে ছোট সংখ্যা বড় সংখ্যা বের করা। ঠিক আছে? ছোট সংখ্যা কোনটা, বড় সংখ্যা কোনটা, তিনটা সংখ্যার মধ্যে এই ধরনের অঙ্কগুলো আমাদেরকে করতে হবে। এখন আমরা করব না, বেসিক্যালি আমরা কম্পিউটারকে বলবো কম্পিউটার কিভাবে করতে পারে জিনিসটা। ঠিক আছে? আমরা কম্পিউটারকে বলবো যে কম্পিউটার কিভাবে জিনিসটা করতে পারে। হ্যাঁ? আচ্ছা, কিভাবে বলতে পারি? দেখেন, কম্পিউটারে আমরা নরমালি জানি যে এটার একটা সূত্র আছে। যে s ইজ ইকুয়াল টু কি বলেন তো? s ইজ ইকুয়াল টু আমাদের a প্লাস b প্লাস c বাই 2, মানে এইটা প্লাস এই বাহুর দৈর্ঘ্য প্লাস এই বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, পারেন না এই জিনিস এমন কেউ আছেন নাকি নরমালি ম্যানুয়ালি করতে? ঠিক আছে, এটা হচ্ছে এর সূত্র বাই 2। দেন আমাদের এরিয়া বের করার জন্য এই আরেকটা সূত্র ইউজ করতে হয়, এস এ বি সি। ঠিক আছে, এটা আমরা এই ক্লাস 9 বা 10 এ করছি। ঠিক আছে, এখন এই জিনিসটা আমরা কিভাবে প্রোগ্রামিং এ করব সেই জিনিসটা আমাদেরকে এখন আমরা দেখব। দেখেন, আমরা এখানে যতগুলা নাম দেখেছি এই সবগুলো নামকে বলা হয় ভেরিয়েবল। এখন ভেরিয়েবল কি জিনিস বা প্রোগ্রামিং এর ক্ষেত্রে ভেরিয়েবল অ্যাকচুয়ালি কি? ভেরিয়েবল হচ্ছে যে কোনো কিছুর নাম, নোট করা লাগবে না কিছু, এগুলো পরে ক্লাসে আবার দেখাবো একটার পর একটা, এগুলো 7 বা 8 নম্বর ক্লাসে দেখাবো। আজকে আপনাদেরকে বেসিকটা বোঝানোর চেষ্টা করতেছি। ভেরিয়েবল হচ্ছে কোনো কিছুর নাম। দেখেন, এই বাহু থেকে এই বাহু পর্যন্ত যে দূরত্বটা, সেটাকে কি আমরা নরমালি কি বলি? এ বলি। তারপর আমরা লেখার সময় কি করি? a ইজ ইকুয়াল টু 12, b ইজ ইকুয়াল টু 5, c ইজ ইকুয়াল টু 9। তারপর অঙ্ক করি না, সূত্র বসে, সূত্রের মানগুলো বসে অঙ্ক করি না? পরিসীমা যখন বের করি বা এরিয়া যখন বের করি, তখন আমরা কি করি? এইভাবে বের করি না? এইভাবেই তো বের করি। এই এবিসিডিটাকে আমরা এখানে ভেরিয়েবল বলে থাকি, আর কিছুই না। অঙ্কের যেমন আমরা নাম দিই, নাম দিতে আমরা ওকে কিছু বলি না, বাট কোডিং এর ক্ষেত্রে যেই নামগুলা থাকে সমস্ত নামগুলাকে আমরা ভেরিয়েবল বলি। ভেরিয়েবল মানে কোনো কিছুর নাম বা একটা কন্টেনারের নাম। ঠিক আছে? আচ্ছা, তারপর যদি আমরা একটু যাই, দেখেন, তার মানে হচ্ছে আমাদের কাছে কম্পিউটারে যখন আমরা ভেরিয়েবল ডিফাইন করি, ঠিক আছে, যে ভাই আমার কাছে এ নামের একটা ভেরিয়েবল আছে, বি নামের একটা ভেরিয়েবল আছে, সি নামের একটা ভেরিয়েবল আছে, এবং এস নামে আরেকটা আছে, যে এস এ কিন্তু একটা ভ্যালু আসবে, আর এরিয়া যেটা হচ্ছে আমাদের উত্তর থাকে, তাই না, সেটা একটা ভেরিয়েবল। তাহলে টোটাল ভেরিয়েবল কয়টা? 5টা। যখন আমি এটাকে ভেরিয়েবল বলে দিই, কম্পিউটার কি করে জানেন? কম্পিউটার এই নামগুলোতে কম্পিউটারের মধ্যে 5টা জায়গা অ্যালোকেট করে। কম্পিউটারের একটা মেমোরি আছে না, ধরেন আপনার কম্পিউটারের মেমোরি 500 জিবি। এখন এই 500 জিবির মধ্যে কম্পিউটার কিভাবে কাজ করে প্রোগ্রামিংটা, সেটা বোঝানোর চেষ্টা করতেছি। একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? এই যে 500 জিবি আছে, এই 500 জিবির মধ্যে এ নামে একটা জায়গা রাখে, বি নামে আরেকটা জায়গা রাখে, সি নামে আরেকটা জায়গা রাখে, এস নামে আরেকটা জায়গা রাখে, আর এরিয়া নামে আরেকটা জায়গা রাখে। ঠিক আছে, ও কি করে তাহলে বুঝতে পারছি? সবাই একটু বলেন তো আমাকে, বুঝতে পারছি কিনা?
আইসিটি ক্লাস প্রতিদিন বিকাল 4টার সময় হয়। হ্যাঁ, আইসিটি ক্লাস প্রতিদিন বিকাল 4টার সময়তেই হবে। ঠিক আছে, সেটা সারা বছর যতদিন হচ্ছে আপনাদের জন্য। ঠিক আছে, ওকে। তাহলে যখন এই 500 জিবির মধ্যে কি করে কম্পিউটার, একটা একটা করে জায়গা সেট করে, যে একটা মেমোরি স্পেস কম্পিউটার রাখে আর কি, যে আচ্ছা ঠিক আছে আমি যেহেতু একটা অঙ্ক নিয়ে কাজ করব, এই অঙ্কের মধ্যে এরকম বিভিন্ন জিনিসপত্র আছে, আমি যখন কোডিং এ বলবো যে ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিব, তখন কম্পিউটার নিজের মধ্যে এরকম বক্স করে নিবে এবং বক্স ফাঁকা বক্স করে নিবে। কোনো কনফিউশন আছে? কম্পিউটার নিজের মধ্যে ফাঁকা বক্স করবে যাতে ওর মধ্যে জিনিসপত্র আমি রাখতে পারি। হ্যাঁ, আচ্ছা। তারপর দেখেন তো এখানে কি হচ্ছে। আচ্ছা, এইখানে দেখুন, দেখেন এস যখন আমি বের করতেছি, এস যখন আমি বের করতেছি, আমি কি করতেছি, এ প্লাস বি প্লাস সি বাই 2 না সূত্র, তাই না? এস এর সূত্র আমরা কি জানি, এস ইজ ইকুয়াল টু পরিসীমা এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2, তাই না? এটা আমাদের পরিসীমা সূত্র না ত্রিভুজের? আচ্ছা, তো এখানে আমরা কি করি, তখন দেখেন এখানে কম্পিউটার কি করে, এই এ বি সি তিনটাকে একসাথে করে, যোগ করে, যোগ করে ও এস এর মধ্যে নিয়ে যায়, ভাগ করে রাখে, যে ভ্যালুটা রাখে সেই ভ্যালুটা হয় এস এর মধ্যেও রাখে। তারপর এরিয়ার ক্ষেত্রে কি করে, এখানে লেখা আছে এস ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি বাই 2। তো ধরেন ব্যাপারটা এরকম, আমি আপনাদেরকে আরেকবার দেখাই। ধরেন এ এর ভ্যালু আমার 5, বি এর ভ্যালু আমার 3, ঠিক আছে, সি এর ভ্যালু আমার 2, তাহলে এস এর ভ্যালু কত হবে? বেসিক্যালি এস এর মধ্যে কত ভ্যালু থাকবে সেটা আমরা জানি না তো আগে থেকে। এস এর মধ্যে কত থাকবে, তাহলে 5 প্লাস 3 প্লাস 2 কত হয়? আপনার 10 হয়, 10 ভাগ 2 5 হয়, তাহলে এস এর মধ্যে তো 5ই থাকবে না। এস এর মধ্যে আমার কত থাকবে? এস এর মধ্যে আমার 5ই থাকবে, তাই না? এই তিনটাকে আমি যোগ করলাম, যোগ করে আমি 2 দিয়ে ভাগ করে যে ভ্যালুটা পাবো, a প্লাস বি প্লাস সি প্লাস 2, এটা যে ভ্যালুটা পাবো 5 পাইছি, এই 5টা আমার এস এর ভ্যালু, তাই না? আচ্ছা, দেন এবার আমি এইটাকে দিয়ে আবার এরিয়ার ভ্যালু বের করব। এখন এরিয়ার ভ্যালুটা কিভাবে বের করব, এটারও সূত্র আছে। সূত্রটা কি ছিল আমাদের, s ইজ ইকুয়াল টু রুট ওভার s ইন্টু s মাইনাস a, s ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। যারা এই সূত্র পারেন না, এটা নিয়ে কোনো টেনশনের কিছু নেই, এরকম 5-7টা সূত্র আছে, মুখস্থ করে ফেলবেন, হয়ে যাবে। ছোটবেলায় যে ত্রিকোণমিতি করছিলেন সেইখান থেকে আসবে, সরি পাটিগণিতের যে সূত্রগুলো ছিল। ঠিক আছে, আচ্ছা। দেন আমি এখানে এস এর ভ্যালুটা কই পাবো, এস এর ভ্যালুটা এই যে আগের বক্স থেকে পাবো না, আগে যে এস পাইছিলাম এখানে 5, সেই 5ই নিয়ে বসাবো না, পরে এরিয়া যখন বের করব, এই 5টা পাইছিলাম, সেই 5 এস কে নিয়ে আমি এরিয়ায় বসায় এরিয়ার মানটা বের করে ফেলবো। ঠিক আছে, এখন কম্পিউটারকে আমি এইভাবে ইনস্ট্রাকশন গুলা দিব। ঠিক আছে, এখন কিভাবে দিচ্ছি ইনস্ট্রাকশনটা আমরা একটু অ্যানিমেশনের মাধ্যমে দেখার চেষ্টা করি, দেখেন। আচ্ছা, অ্যালগরিদমে কি হয়, অ্যালগরিদমে আমরা প্রথমে বলি যে প্রোগ্রাম শুরু করো, তারপরে কি বলবো, যে এ বি এবং সি এর মান গ্রহণ করো। তার মানে হচ্ছে এ বি ও সি এর মান তো কম্পিউটার প্রথমে জানে না, যেহেতু জানে না, ওকে প্রথমে তিনটা জিনিসের মান নিতে হবে মানুষের কাছ থেকে, বা ও যে ত্রিভুজ ইয়া করবে আর কি। আচ্ছা, মোহাম্মদ কি সালেকুর রহমান, সালেকুর, তোমার কি বাবু কোনো কাজ নাই, হুদাহুদি শুধু ইমোজি কমেন্ট করে যাচ্ছেন আপনি? বাবা আপনার কোনো কাজ নাই, হুদা কারণে শুধু ইমোজি কমেন্ট করে যাচ্ছেন। সো অ্যালগরিদম লেখার সময় আমরা কি করি, আমরা তারপরে লিখি যে এই তিনটা জিনিসের মান নিতে হবে, মানে মানটা জানতে হবে না, একদম অঙ্কের মতো ভাই। ঠিক আছে, তারপর কি করব, তারপর হচ্ছে কি এস এর মানটা নির্ণয় করব এস এর সূত্র দিয়ে, ফাইনালি আমরা এরিয়ার মানটা নির্ণয় করব এরিয়া সূত্র দিয়ে, এবং পরবর্তীতে আমরা বলে দেবো যে এরিয়ার মানটা ছাপাই, মানে অ্যান্সার ইজ ইকুয়াল টু লেখি না, ছোটবেলায় অঙ্কের সময় লিখতাম না যে পাশে অ্যান্সার, অ্যান্সার বের করে। সো প্রোগ্রামিং এ আমরা এরকম অ্যান্সারটা দেখাই দিই, সেটাকে আমরা বলতেছি যে এরিয়ার মানটা ছাপাই বা এরিয়ার মানটা আপনাদেরকে দেখাই। ঠিক আছে, আচ্ছা ইউটিউবে কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না কেন আমি, ইউটিউবে সবাই ওকে, সবাই কি বুঝতে পারছেন? আমাকে একটু বলেন তো, সবাই একটু আমাকে বলেন তো বুঝতে পারছেন কিনা।
আচ্ছা, ইউটিউবে যারা আছেন তারা একটু আমাকে কমেন্ট করে বলবেন তো যে আপনারা বুঝতে পারছেন কিনা। বুঝতে পারছি ইউটিউবে যারা আছি? ওকে, ঠিক আছে। আচ্ছা। এখন তাহলে আমাদের কিন্তু আ গ এবং ঘ এর মধ্যে একটা পার্ট অলরেডি হয়ে গেল, তাই না? আমি বলছিলাম যে এটা কিন্তু আমাদের গ মার্কে আসে বা ৩ মার্কে আসে সৃজনশীলে। তো এইখানে আপনি জাস্ট এইটুকু লিখে দিলে আপনার শেষ হয়ে যাবে। প্রোগ্রাম শেষ, সরি প্রোগ্রাম শেষও লিখে দিতে হবে আরকি। এখন এই যে কম্পিউটারে আমরা যেভাবে অঙ্ক করছি সারা জীবন, সেইভাবেই জিনিসগুলা হবে। কিন্তু একটু ফরমেটের মধ্যে দিয়ে, যেমন ধাপ ১, ধাপ ২, ধাপ ৩, ধাপ ৪, ধাপ ৫, ধাপ ৬। এই যে ধাপগুলা লিখলাম, আর ঠিক আছে যে আর শুরুতে লিখলাম যে প্রোগ্রাম শুরু করি, প্রোগ্রাম শেষ করি। এই জিনিসগুলা এড করাটাই হচ্ছে গিয়ে প্রোগ্রামিং এর অ্যালগরিদম। ঠিক আছে? অ্যালগরিদম হচ্ছে প্রোগ্রাম করার আগে একটু মানে আরেকটা খসড়া করা, রাফ করা। যে প্রোগ্রামে আমি কি করব আরকি। যখন অনেক বড় কোডিং করা হয় তখন অ্যালগরিদমটা লাগে। নরমালি আপনাদের ছোট কোডিং এ লাগে না। কিন্তু এটা আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি আমরা শিখাচ্ছি বা ইন্ডিভিজুয়ালি পরীক্ষায় আসবে। অ্যালগরিদম এই জিনিসটাই, আর কিছু নাই। সো আপনি যদি এখানে বলতেন যে আপনার ৫ আর ৫ মানে এখানে যদি একটা বৃত্ত থাকতো, ঠিক আছে? একটা বৃত্ত যদি থাকতো, বৃত্তের কি দেয়া থাকতো? ব্যাসার্ধ দেয়া থাকতো এবং আপনার যদি বৃত্তের পরিধি বের করতে হতো তখন আপনি কি করতেন যে এই যে r এর মান নিলাম, তারপর আমি পরের লাইনে লিখে দিলাম যে এই যে 2 পাই r স্কয়ার। ঠিক আছে? শেষ। এই জিনিসটাই হচ্ছে গিয়ে অ্যালগরিদম। এখন ফ্লো চার্ট কি কাজ করে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। সো পরের ধাপে আমরা যাচ্ছি। ফ্লো চার্টে কি কাজ হয়? ফ্লো চার্টে এই জিনিসগুলাই একটু মানে টেকনিক্যালি লেখা হয় আরকি। আর একটু কম লেখা কাজ দিয়ে লেখা হয়। ঠিক আছে? আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে ফ্লো চার্ট। সো এইটা যদি এর অ্যালগরিদম হয়, এটা হচ্ছে এর ফ্লো চার্ট। ফ্লো চার্ট কি হয় দেখেন তো? হ্যাঁ, নামাজের বিরতি দিব। নামাজের বিরতি হচ্ছে গিয়ে আমরা ৫৫ তে দিব। ঠিক আছে? নামাজের বিরতি আমরা ৫৫ তে দিব। ওকে। সো ফ্লো চার্টে কি হয়? ফ্লো চার্টও সেম জিনিসই, আর কিছু না। এখানে শুরু লিখবেন, এখানে শুধু স্টার্ট লিখবেন। আর স্টার্ট লিখে এরকম গোল করে দিবেন। এটা মুখস্থ করতে হবে। যতবার স্টার্ট লিখবেন সবসময় গোল বৃত্তের মধ্যে লিখবেন। ঠিক আছে? আচ্ছা। আর এখানে দ্বিতীয় ধাপে কি লিখছিলেন? এবিসি এর মান গ্রহণ করে এখানে ইংলিশে লিখতে হবে। ইনপুট মানে কি? মান নেওয়া, এবিসি। মানে আরো সংক্ষিপ্ত করে লিখলাম আর কি ফ্লো চার্টে। তারপরের ধাপে এস ইজ ইকুয়াল টু এত, ওই এস ইজ ইকুয়াল টু বাংলা লেখাগুলোকে বাদ দিয়ে দিব, শুধু ইংলিশটুকু লিখে দিব। পরের ধাপে শুধু সূত্রগুলো লিখে দিব। তারপরে প্রিন্ট এরিয়া, এরিয়ার মান ছাপাই বা উত্তর বের করি। এখন এখানে আপনি যদি এরিয়ার মান ছাপাই না নিয়ে এরিয়ার উত্তর বের করি, এখন এটাই হচ্ছে কি অ্যাকচুয়াল কাহিনীটা হয় যে এরিয়ার উত্তরটা বের করি এখন। বাট উত্তর বের করা বলে প্রোগ্রামিং এ কোনো কিছু নেই, সব জায়গায় মান ছাপাই দেখবেন। ঠিক আছে? এটা প্রোগ্রামিং এর জন্য যে বললাম না কিছু নির্দিষ্ট ইনস্ট্রাকশন থাকে ওরকম। মান ছাপাই লিখবেন সব সময়। কোনো কিছুর উত্তর বের করা মানে সেটার মান ছাপাই করা। কোনো কিছুর উত্তর বের করা মানে সেটার মান ছাপাই করা। ঠিক আছে? আচ্ছা। আর এখানে কি হচ্ছে? এরিয়া, দেন এরিয়া সূত্র লিখলাম, প্রিন্ট এরিয়া এন্ড। তো শেষ প্রোগ্রাম শেষের বদলে এন্ড লিখে দিব। সো এইটা হচ্ছে গিয়ে অ্যালগরিদম, এইটাকে বলা হয় ফ্লো চার্ট। এটার বৈশিষ্ট্য হচ্ছে ওখানে ১ ২ ৩ দিয়ে লিখি, এখানে ওইটাকে অ্যারো চিহ্ন দিয়ে লিখি। এটাকে অ্যারো চিহ্ন দিয়ে লিখি যে এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা। এই দুইটা জিনিসের মধ্যে দুইটাই পার্থক্য। ঠিক আছে? আর ১ মিনিট পরে আমরা নামাজের ব্রেক দিব। এখন আপনারা বলেন তো তাহলে অ্যালগরিদম আর ফ্লো চার্ট কি আপনারা বুঝতে পারছেন কিনা একটা প্রোগ্রামের? ঠিক আছে? অ্যালগরিদম আর ফ্লো চার্ট পার্থক্য কিছুই নাই। যে জিনিস অ্যালগরিদমে করলাম সে জিনিসই ফ্লো চার্টে। শুধু বাংলা কথাগুলোকে বাদ দিয়ে দিব, শুধু ইংলিশ কথাগুলোকে রাখবো আর কি, এরকম আর কি অনেকটা বলতে পারেন। আর অ্যারো চিহ্ন দিয়ে দিয়ে করব আর কি। মানে কোনটার পরে কোনটা, ওখানে তো ধাপ ধাপ অনুযায়ী লিখতেছি। আর এখানে হ্যাঁ বক্স গুলো এরকম করে দিতে হবে। যখন আপনি ইনপুট দেখবেন তখন এরকম চারকোনা বক্স হবে। ঠিক আছে? আর যখন সূত্র থাকবে তখন এরকম চারকোনা বক্স, আর হচ্ছে গিয়ে লাস্টে এন্ড আর শুরুতে এরকম গোল বক্স। এই কোনটা কিরকম বক্স দিতে হবে সেটা আমরা দেখাবো, সমস্যা নেই। কোনটা কিরকম বক্স দিতে হবে সেটা আমরা দেখাবো। এই যে দেখেন, যখন শুরু এবং শেষ নির্দেশ করবে তখন এরকম বক্স দিতে হবে। তারপর সামান্তরিক দিবেন যখন আপনি ইনপুট নেওয়া বা আউটপুট প্রদর্শন করবেন।
আয়তক্ষেত্র প্রক্রিয়াকরণ নির্দেশ করতে, অর্থাৎ সূত্র লিখতে, হ্যাঁ, বা কোনো কিছুর কাজ করতে আয়তক্ষেত্র ব্যবহার করবেন। আর শর্ত সাপেক্ষে আমরা এটা দেখবো, শর্ত সাপেক্ষে কি জিনিস। আর গোল হচ্ছে গিয়ে একদিকে শাখা, যখন এই দুটো আমরা পরবর্তীতে দেখবো, এখন যখন আসবে তখন আমরা দেখবো এই দুইটা, ঠিক আছে, আজকেই আসবে। আর এই তিনটা জিনিস হচ্ছে গিয়ে, আর তিনটা জিনিস, যে একটা হচ্ছে শুরু শেষ, একটা হচ্ছে গিয়ে যখন আপনি ইনপুট নিবেন, কোনো কিছু ইনপুট নিচ্ছেন, আর যখন সূত্র লিখতেছেন বা কোনো কাজ প্রক্রিয়া করতেছেন তখন। এই জিনিসগুলা এখানে চলে গেল। ওকে, এখন আপনারা আমাকে জাস্ট বলেন তাহলে অ্যালগরিদম কি কাজ করে আর ফ্লো চার্ট কি কাজ করে, পার্থক্যটা আপনাদের কোনো বুঝতে অসুবিধা আছে কিনা? কারো যদি অসুবিধা না থাকে আমরা নামাজের বিরতি দিচ্ছি। এখন 56 বাজে, 4টা 5 6, আমরা হচ্ছে গিয়ে 5টা 6 ব্যাক করব 10 মিনিট পরে, ঠিক আছে? পাঁচটা 6 আমরা ব্যাক করব, 4:56 বাজে আমরা 5টা 6 ব্যাক করব, ঠিক আছে? আর 57 বেজে গেছে, তাহলে আমরা একবারে, আচ্ছা তাহলে সমস্যা নেই, আমরা 5টা 10 ব্যাক করব, 5টা 10, কারণ অলরেডি 57 বেজে গেছে। সো আমরা আপনাদেরকে 5টা 10, এখন আজান দিচ্ছে ভাইয়া, এখন আজান দিয়ে দিচ্ছে অলরেডি এখানে। আচ্ছা ইয়াসিন, এটা আমাদের ক্লাসের একদম সেন্ট্রাল নিয়ম, আমরা সবসময় নামাজের বিরতি দিয়েই ক্লাস করে। আমি চাইলেও এটা করতে পারবো না, রুমু আক্তার, তারপরে হচ্ছে গিয়ে ইয়াসিন আরাফাত, আমি চাইলেও একবারে ক্লাস শেষ করতে পারবো না, নামাজের বিরতি আমি দিতে বাধ্য। হ্যাঁ ঠিক আছে বাবা ইয়াসিন, এবং আপনি শুধু আমার ক্লাস না সব ক্লাসে পাবেন নামাজের বিরতি। হ্যাঁ, কোনো পার্থক্য নাই, শুধু লেখার ধরনের মধ্যে পার্থক্য, ঠিক আছে?
ওকে, আমরা নামাজের বিরতির পরে আবারও ব্যাক করলাম। আর ঠিক ১ মিনিট আছে। ১ মিনিট পরে আমরা আবার শুরু করে দিব। আচ্ছা। সো সবাই একটু আমাকে YouTube এ কমেন্ট করি যে আমাকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছি কিনা আবার। ঠিক আছে? আ সবাই কি আমাকে ঠিকঠাক মতো আবার দেখতে পাচ্ছি? আচ্ছা। আ সবাই কি আমাকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছি কিনা একটু কমেন্ট করি যে সবাই আমাকে ঠিকঠাক মতো দেখতে এবং শুনতে পাচ্ছি কিনা? আর সবাই একটু আ ফ্রেন্ডদেরকে একটু জানায় দিই যারা চলে গিয়েছিলেন ক্লাস থেকে। নমস্কার, আসসালামু আলাইকুম। ওকে, ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার। তাহলে আমরা যখন নামাজের বিরতিতে গিয়েছিলাম, তার আগে আমরা দেখাইছিলাম যে একটা জিনিসের অ্যালগরিদম এমন থাকবে আর ফ্লো চার্ট এমন থাকবে। এবার আমরা যাব কোডটা আমরা কিভাবে করব? অর্থাৎ ৩ টা পার্ট আছে। এই টোটাল চ্যাপ্টারে বেসিক্যালি ৩ টা পার্ট। একটা হচ্ছে অ্যালগরিদম যেটা আমরা দেখলাম, আরেকটা হচ্ছে ফ্লো চার্ট যেটা আমরা দেখলাম, আরেকটা অংশ হচ্ছে ডিরেক্ট কোডিং যেটা আমরা এবার দেখার চেষ্টা করব যে কোড করার সময় আমরা কিভাবে আসলে লিখব। ঠিক আছে? ওকে। সো প্রোগ্রাম লেখার সময় প্রথমেই একটুখানি কষ্ট করে যখনই আমরা সি প্রোগ্রামিং লিখব include studio.h এটা আমাদের ইনস্ট্রাকশন লিখে ফেলতে হবে। ঠিক আছে? তারপরে ম্যাথ আচ্ছা আমরা দিলাম। ওকে। আচ্ছা। তো আমরা যখন কোনো একটা প্রোগ্রাম লেখা শুরু করব সি এর ক্ষেত্রে, তখন আমরা প্রথমে একটা ফাংশন ক্রিয়েট করব মেইন নামে। ঠিক আছে? মেইন ফাংশন। এটা সবসময় আমাদেরকে লিখতে হবে। এই জিনিসগুলো একটু মুখস্থ যে মেইন আমাকে সবসময় লিখতেই হবে। ঠিক আছে? দেন আমরা একটা ব্র্যাকেট দিলাম, ভালো কথা। দেন আমরা ফ্লোট ডিক্লেয়ার করব। এখন এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি ইন্টিজার টাইপ ডিক্লিয়ারেশন। এখন এই জিনিসটা আবার কি জিনিস? ব্যাপারটা হচ্ছে আমরা যে এ, বি, সি, এস এরিয়া এগুলা নিব। হ্যাঁ? এখন এই জিনিসগুলাতে আমরা কি ধরনের ভ্যালু নিব সেটা আমাদেরকে বলে দিতে হয়। এখন ফ্লোট মানে কি? ফ্লোট মানে হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নাম্বার মানে 10.5 অথবা 10.0 ঠিক আছে? অথবা আমরা চাইলে এখানে ইন্ট লিখতে পারতাম। আইএনটি ইন্টিজার টাইপ তার মানে হচ্ছে গিয়ে 10 5 পার্থক্য বুঝতে পারতেছি? মানে পয়েন্ট যদি থাকে কোন একটা নাম্বারকে সেই নাম্বারটাকে বলে ফ্লোটিং পয়েন্ট নাম্বার। কোন একটা নাম্বারে যদি পয়েন্ট থাকে বা কোন একটা নাম্বারে যদি পয়েন্টটা কম্পিউটার বুঝতে চায় বা বুঝতে পারে সেটাকে বলে ফ্লোটিং পয়েন্ট নাম্বার। এখন যখন আমরা এই যে এখানে ধরেন ইনপুট এবিসি এইটা তো ফ্লো চার্টে লেখা থাকে। এটার পরিবর্তে কোডে কি লিখি? ফ্লোট অথবা ইন্ট যে কোনো একটা লিখলেই হবে। ফ্লোট লিখলে ফ্লোটিং পয়েন্ট নাম্বার গুলা নিয়েও কাজ করতে পারবো আর ইন্ট লিখলে ইন্টিজার টাইপ অফ নাম্বার নিয়ে কাজ করতে পারবো। দিয়ে এবিসি এস এরিয়া মানে আমার এতগুলা বক্স তৈরি করতে হবে। তার মানে হচ্ছে কি আমার এতগুলা বক্স তৈরি করতে হবে কম্পিউটারের মধ্যে। এই জিনিসটা যখন আমি ওকে লিখে দিব তখনই কম্পিউটার বুঝে যাবে এই প্রোগ্রামটা দেখার পর যে ভাই আমার তাহলে ইন্ট এবিসি এস এরিয়া মানে আমার কম্পিউটারের মধ্যে 5টা বক্স তৈরি করতে হবে এ বি সি এস এবং এরিয়া নামে। তারপর স্ক্যানএফ স্ক্যানএফ মানে এই জিনিসগুলা নাম্বার নিব কি ভ্যালু আছে সেই ভ্যালুগুলাকে নিব স্ক্যানএফ দিয়ে পার্সেন্টেজ এফ পার্সেন্টেজ এফ পার্সেন্টেজ এফ তিনবার কারণ তিনটা জিনিসের ভ্যালু নিব এ বি আর সি এর ভ্যালু নিব দেন এবিসি কার কার ভ্যালু নিচ্ছি সেটার জন্য এবিসি দেন তারপর আমার কি হচ্ছে এস এস এর মধ্যে আমি এবার ক্যালকুলেশন করতেছি আমি ডিরেক্ট সূত্রটা এখানে যেরকম লিখছি এখানে তাই বসাই দিব দেন এরিয়া এরিয়ার মধ্যে স্কোয়াড স্কোয়াড কেন স্কোয়াড হচ্ছে এই যে স্কোয়ার দিচ্ছি না এই যে রুট ওভার দিচ্ছি না রুট ওভারের জন্য স্কোয়াড লেখা হয় দিয়ে এর যে সূত্রটা আছে সেই সূত্রটাই বসাই দিব দেন ফাইনালি প্রিন্টএফ প্রিন্টএফ মানে এই যে প্রিন্ট এরিয়া এই প্রিন্টের জন্য প্রিন্টএফ লেখা হয় ঠিক আছে
প্রিন্টের জন্য প্রিন্টএফ প্রিন্ট লিখে জাস্ট আমি এরিয়া ইজ ইকুয়াল টু কার ভ্যালু এর মধ্যে প্রিন্ট করতেছি, এরিয়ার ভ্যালুটা প্রিন্ট করতেছি, প্রিন্টএফ এ প্রিন্ট হয়ে যাবে এন্ড আমার কোড শেষ। এখন আমি জানি অনেকে বুঝেন নাই, আমরা এখান থেকে আরেকবার একটু বুঝাবো, আমরা আবার বুঝাবো, সমস্যা নেই। ওকে, ওকে ধরেন এইটা ছিল আমাদের সেই ত্রিভুজটা, এর একটা ভ্যালু ছিল 2, একটা ভ্যালু ছিল 2.5 আর একটা ভ্যালু ছিল 3। এ বি সি আমার তিনটা ভ্যালু হচ্ছে গিয়ে, ধরেন আমার 2, 2.5 আর 3, আমার তিনটা হচ্ছে গিয়ে ভ্যালু। একটাকে আমি বলছি এ, একটাকে আমি বলছি বি, একটাকে আমি বলছি সি। এখন কোডিং এর ক্ষেত্রে আপ টু আবার ভালো করে দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে এই পুরো প্রোগ্রামটা হচ্ছে আমার এইটা। হ্যাঁ, প্রথমে দেখি আমি এই দুইটা লাইন, যখন আমি কোনো ম্যাথ রিলেটেড কোড করব মুখস্থ লিখে ফেলবো, ঠিক আছে? এটা হচ্ছে লাইব্রেরি, ম্যাথ যখন করি তখন লাইব্রেরি আমাদেরকে ইনক্লুড করা লাগে, এটা সমস্ত ম্যাথ প্রোগ্রামের জন্য সেম, ইনক্লুড স্টুডিও.h, ইনক্লুড ম্যাথ.h সেম, এই দুইটা লাইব্রেরি থাকে, যে লাইব্রেরির মধ্যে সূত্রগুলা থাকে, এবং এটা আমরা ফিক্সড, যেটা আমরা রেখে দিব, এটা নিয়ে কোনো চেঞ্জ নাই, ঠিক আছে? কোনো চেঞ্জ নাই, জাস্ট আমরা দুইটা জিনিস এভাবে রেখে দিব সব সময়, কোনো চেঞ্জ নাই, ঠিক আছে? আচ্ছা, এইবার আসেন আর কি কি কিওয়ার্ড আমরা এখানে ব্যবহার করছি। একটা হচ্ছে গিয়ে স্ক্যানএফ। এখন এই স্ক্যানএফটা কি? স্ক্যানএফ হচ্ছে, আরেকটা হচ্ছে গিয়ে প্রিন্টএফ, দুইটা হচ্ছে কি ইনস্ট্রাকশন। এই দুইটা কি ইনস্ট্রাকশন, মানে এই জিনিসগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে, স্ক্যানএফ প্রিন্টএফ কোনটার কি কাজ। যে আরেকটা আছে কি স্কোয়াড, আর স্কোয়াড দিয়ে কি বোঝায়, ধরেন আমরা তো স্কোয়ার রুট লিখি তাই না, বা রুট ওভার লিখলাম, এখন এই রুট ওভারটা কোডিং এর মধ্যে যখন লিখতে চাই তখন স্কোয়াড লিখতে হয়। ধরেন আমি নরমালি অঙ্কে করতেছি 5 রুট ওভার, তখন আমি কোডিং এর ক্ষেত্রে কি করব, স্কোয়াড 5 দিব, তখন কম্পিউটার বুঝবে যে আচ্ছা তাহলে এখানে 5 কে 5 এর পর একটা রুট ওভার হবে, ঠিক আছে? কোডের মধ্যে আমি ডিরেক্ট এরকম রুট ওভার দিতে পারবো না, কোডের মধ্যে আমি ডিরেক্ট গুণ চিহ্ন দিতে পারবো না, গুণের জায়গায় স্টার দিতে হবে কোডের মধ্যে, যেখানে যেখানে গুণ ছিল কোডের মধ্যে সেখানে সেখানে স্টার দেওয়া হয়েছে, প্লাসের জায়গায় প্লাস দিব, মাইনাসের জায়গায় মাইনাস দিব, ঠিক আছে? দুইটা চেঞ্জ হচ্ছে, একটা হচ্ছে স্কোয়ার যখন থাকবে, রুট ওভার যখন থাকবে তখন আমি দিব স্কোয়াড লিখবো সেম জায়গাটাতে, আর যখন গুণ থাকবে গুণের জায়গাটাতে স্টার লিখতে হবে, এটা কোডের নিয়ম, ঠিক আছে? বুঝতে পারছি? সবাই একটু আমাকে বলেন তো এই দুটো জিনিস বুঝছি কিনা, যে রুট ওভার থাকলে স্কোয়াড লিখতে হয় আর গুণ থাকলে স্টার দিতে হয়, এটা কোডিং এর নিয়ম। এরকম অনেকগুলা নিয়ম আছে যে নিয়মগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে গিয়ে নরমালি নিয়মে লেখাটাই হচ্ছে কোডিং করা, ঠিক আছে? দেওয়ান আপু, সিপিইউ কি আমরা পড়াবো আজকে, এখন যা পড়াই তা একটু করি, ঠিক আছে? সিপিইউ এর অ্যান্সার আমি পরে দিব, সমস্যা নেই, বাট আমি যা বুঝেছি সেটা বোঝার চেষ্টা করি আগে, ঠিক আছে? সবাই কি বুঝতে পারছি? একটু বলেন তো, কঠিনের কিছু নাই। এখন আপনার কি এটা অনেক কঠিন লাগতেছে ভাইয়া? যখন আমি নরমালি সূত্র লিখতেছিলাম, দেখেন নরমালি যখন আমি সূত্র লিখতেছিলাম তখন হচ্ছে গিয়ে, আচ্ছা নরমালি আমি বলি, নরমালি এখানে যা করছি তাই তো করতে হবে, শুধু সূত্র লেখার সময় স্কয়ারের জায়গায় স্টার দিতে হবে, এটা কি খুব কঠিন কিছু? মানে এটা তো আপনি আর কখনো ভুলবেন না, এটা তো আপনাকে আর মুখস্থ করা লাগবে না, লাগবে কি? যে ভাই জাকি ভাই বলছে সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে এরকম যখন গুণ থাকবে সেই গুণের জায়গায় এরকম কষ্ট করে স্টার দিয়ে দিতে হবে, আর যদি উপরে কখনো এরকম রুট ওভার থাকে তাহলে সেখানে স্কোয়াড লিখে দিতে হবে। এই দুইটা জিনিস আর কখনো ভুলবেন আপনি? ভুলার মতো কিছু, ফ্লোট পরে বোঝাচ্ছি, অসুবিধা নেই। ভুলার মতো কিছু বাবা, ভুলার মতো তো কিছু না, যে ভাই স্কোয়ারের জায়গায় আমি এই গুণের জায়গায় আমি স্কোয়ার স্টার দিব আর রুট ওভারের জায়গায় স্কোয়ার দিব, এটুকু ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখেন এখানে আছে স্ক্যানএফ আর প্রিন্টএফ, এই দুইটা জিনিস কি? প্রিন্টএফ, এখন ধরেন প্রিন্ট এরিয়া মানে কি, এরিয়াটা দেখানো আর কি, ঠিক আছে? প্রিন্ট এরিয়া মানে কতটুকু এরিয়া আমি বের করলাম। দেখেন ব্যাপারটা এরকম, আপনার প্রোগ্রামটা শুরু হইলো, শুরু হওয়ার পরে ও এবিসি তিনটা ইনপুট নিল, মানে তিনটা জিনিসের মানও নিল, জানলো কম্পিউটার,
তারপরে সেই মানটা দিয়েও এস এর মানটা বের করলো, যে এস ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি বাই 2। তারপর সেই মানটা নিয়েও এরিয়ার মানটা বের করলো। এখন এরিয়ার মানটা তো বের করে নিজের কাছে রাখছে, যখন প্রিন্ট এরিয়া দিই তখন এরিয়ার মানটা কি দেখাই দেয়। ঠিক তেমন ভাবে প্রিন্টের জন্য আমরা প্রিন্ট এফ ইউজ করি। এখানে ফ্লোচার্টে প্রিন্টের জায়গায় কোডিং এর ক্ষেত্রে প্রিন্ট এফ, আর স্ক্যান এফ কি, স্ক্যান এফ মানে ভ্যালুটাকে নেওয়া, ইনপুটটাকে নেওয়া। ঠিক আছে, এখানে যে ইনপুট এবিসিডি, স্ক্যান এফ মানে ইনপুট গুলাকে নেওয়া, আর ফ্লোট করা মানে হচ্ছে গিয়ে ফ্লোট করলাম, এটা আমি বোঝাচ্ছি কেন ফ্লোট, ওটা আমি পরে বোঝাচ্ছি। আপনি শুধু আগে স্ক্যান এফ আর প্রিন্ট এফটা বুঝেন, যে স্ক্যান এফ মানে এই যে ইনপুট এবিসি নিলাম না, স্ক্যান করা মানে কি নেওয়া, স্ক্যান করা মানে কি নেওয়া না, ঠিক তেমন ভাবে প্রিন্ট করা মানে দেখানো। সেই প্রিন্ট এরিয়ার জন্য প্রিন্ট এফ, আর স্ক্যান ইনপুটের জন্য স্ক্যান এফ। এখন সারা জীবন যখন সি প্রোগ্রামিং করবেন যখন দেখবেন যে আপনার ফ্লো চার্টে ইনপুট লেখা, আপনি এখানে স্ক্যান এফ লিখবেন। যতবার দেখবেন ফ্লো চার্টে প্রিন্ট লেখা, ততবার এখানে প্রিন্ট এফ লিখবেন। কোনো কনফিউশন আছে আর? ফ্লোট কি আমি বুঝাচ্ছি বাবা, ফ্লোট কি বুঝাচ্ছি, একটা মিনিট টাইম দেন আমাকে, জাস্ট আগে বলেন যে স্ক্যান এফ আর প্রিন্ট এফটা বুঝছেন কিনা। সবাই আমাকে বলেন তো স্ক্যান এফ আর প্রিন্ট এফটা বুঝছেন কিনা। হ্যাঁ, পার্সেন্টেজ এফ দিয়ে কি বুঝায় বুঝাবো, অসুবিধা, আমি সবগুলো বুঝাবো, এখনো বুঝানো শেষ হয় নাই। আমাকে জাস্ট এইটুকু বলেন যে স্ক্যান এফ আর প্রিন্ট এফ এর কনফিউশন ক্লিয়ার হয়েছে কিনা। আচ্ছা, এখন দেখেন আমরা যদি একটু নরমালি চিন্তা করি, সেটা হচ্ছে গিয়ে কিভাবে আমাদের প্রোগ্রামিংটা শুরু হয়েছিল। সেটা হচ্ছে গিয়ে নরমালি প্রথমে আমরা এ বি আর সি এবং এস এবং এরিয়া, এই জিনিসগুলা নিয়ে আমরা বক্স করছিলাম, এতগুলো আমরা বক্স বেসিক্যালি তৈরি করছিলাম। ঠিক আছে, এখন দেখেন আমরা যখন ফ্লোট লিখতেছি, এই ফ্লোটটা দিয়ে কি বুঝাচ্ছে, ফ্লোটটা মানে হচ্ছে গিয়ে এ বি সি এস এরিয়া, এই নামে 5টা বক্স তৈরি করো, যেই বক্সের মধ্যে ফ্লোটিং পয়েন্ট নাম্বার থাকবে। ঠিক আছে, এ এখানে ফ্লোট এ বি সি এস এরিয়া মানে আমার কোডিং এর মধ্যে 5টা বক্স তৈরি করো, আমার কোডিং এর মধ্যে 5টা বক্স তৈরি করো, যেই 5টা বক্সের মধ্যে আমার কি থাকবে, যেই 5টা বক্সের মধ্যে আমার ফ্লোটিং পয়েন্ট নাম্বার থাকতে পারে। ফ্লোটিং পয়েন্ট নাম্বার মানে যে নাম্বারে পয়েন্ট আছে, যেমন 2.5, 3.5, কারণ আমি তো জানি না যে এখানে কত আছে, এটার দৈর্ঘ্য, এটার দৈর্ঘ্য তো 5ও হইতে পারে, অথবা এটার দৈর্ঘ্য তো 5.5ও হইতে পারে, তাই না? এই জন্য আমি বলছি যে ফ্লোট নাও, ফ্লোট করা মানে পয়েন্ট সহ নাম্বার নেওয়া। এখন যদি বলেন ভাই আমার যদি এখানে ভ্যালুটা হয় শুধু 5, তাহলে শুধু 5 = 5.0। ঠিক আছে, আমার যদি হয় এখানে ভ্যালু 7, 7 = 7.0 না। যখন আমরা কোডিং এর মধ্যে ফ্লোট লিখে এবিসিএস এরিয়া দিব, তার মানে হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নাম্বার নিতে পারে এরকম 5টা বক্স তৈরি করবে কম্পিউটার এবিসিএস এবং এরিয়া নামে। ঠিক আছে, আচ্ছা, তারপর স্ক্যানএফ তখন কি করবে, স্ক্যানএফ তখন এই যে 5টা বক্স আছে, এই 5টা বক্সের মধ্যে যেগুলাতে নাম্বার নেওয়া যায় সেগুলোতে নাম্বার নিবে। আমি বলে দিব কোনগুলোতে নাম্বার নিচ্ছে, এ তে, বি তে, সি তে। এখন দেখেন এখানে লেখাটা কিভাবে আছে, লেখাটা আছে এইভাবে পার্সেন্টেজ এফ, ঠিক আছে, তারপর পার্সেন্টেজ এফ, পার্সেন্টেজ এফ, এইভাবে লেখা দিয়ে কমা দিছে, কমা দিয়ে আবার এরকম করে এ, এরকম করে বি, এরকম করে সি। তার মানে হচ্ছে এ বি সি এর মান এই 3টা পার্সেন্টেজ এফ। এটার একটা ইনস্ট্রাকশন, যখন আমরা কোনো কিছুর ভ্যালু নিতে চাই এরকম করে স্ক্যান এফ লিখে ভিতরে এই পার্সেন্টেজ এফ লিখি। এখন প্রশ্ন হলো এখানে যদি এ বি সি এর জায়গায় আমি বক্সগুলোর নাম দিতাম ডি ই কে, তখন কি হতো, সেম হইতো, এই লাইনে কোনো চেঞ্জ আসবে না। যত কোডিংই করবেন এই লাইনে কোনো চেঞ্জ আসবে না। এখানে 3টা আছে বলে 3বার নেওয়া হয়েছে, এখানে যদি 5টা থাকতো ভ্যালু 5বার নেওয়া হতো, এই আর কি। এখানে যদি 10টা থাকতো এরকম 10বার পার্সেন্টেজ এফ নেওয়া হইতো। এখানে যদি একটা জিনিসের ভ্যালু লাগতো একবার পার্সেন্টেজ এফ নেওয়া হইতো। বাট যতবারই আসুক না কেন, মানে যত অন্য নামই থাকুক না কেন, যাই হোক না কেন, যখনই আপনি একটা ইনপুট ভ্যালু নিচ্ছেন এই সেম জিনিসই লিখতে হবে সারা জীবন, কোনো চেঞ্জ নাই।
এই পার্সেন্টেজ এই হচ্ছে আপনার এরকম করে এই লিখতে হবে। যদি এখানে এর জায়গায় কে থাকতো তাহলে এরকম করে কে লিখে দিতেন। ঠিক আছে, তার মানে হচ্ছে প্রথমটাতে এ যাবে, সেকেন্ডটা বি তে যাবে, আর 3 নাম্বারটা সি তে যাবে। নাম্বার আপনি যেগুলো দিবেন সিরিয়ালি। কথা বুঝছেন আমার? আমি একটু আগে স্ক্যানএফটা বুঝাইলাম কয়েকবার করে বাবা। মহিমা, আমি একটু আগে বুঝাইলাম যে ভাই না, মাথার উপর দিয়ে যাওয়ার কিছু নাই, আপনাকে মনোযোগ দিয়ে দেখতে হবে। আমি তো একটা একটা করে বুঝানোর পরে আপনাদেরকে বলছি যে বুঝছি কিনা বুঝছি কিনা। তখন না বললে তো বিপদ বাবা, তখন বলতে হবে না। আচ্ছা, ক্লাস আর একটু পরে শেষ হয়ে যাবে। দেন এখন এই লাইনটা ফিক্স, সারা জীবন সব কোডিং এর জন্যই ফিক্স। ঠিক আছে, আপনি চাইলে মুখস্থই করতে পারেন, মানে মুখস্থই করতে হবে অ্যাকচুয়ালি, যে ভাই যখনই কোনো কিছু ইনপুট নিব পার্সেন্টেজ এফ, যখনই কোনো কিছু ইনপুট নিব পার্সেন্টেজ এফ লিখব, শেষ। ঠিক আছে, যখনই কোনো কিছু ইনপুট লিখবো পার্সেন্টেজ এফ, আপনি চাইলে মানে খাতায় লিখে রাখেন আর কি, একই জিনিস। দেন আমি সূত্র লিখছি এখানে, এখানেও সূত্র লিখছি। তারপর যে প্রিন্ট এফ, এখন প্রিন্ট এফ এর জায়গায় আবার যখন এখানে প্রিন্ট করতেছি তখনও পার্সেন্টেজ এফ দিয়ে এরিয়া প্রিন্ট করতেছি। তার মানে এইটা যখন আমি পার্সেন্ট, এই লাইনের কোনো ভ্যালু নাই, এটা আপনি না লিখলে নাই, এটা হচ্ছে গিয়ে জাস্ট আপনার শো করবে। বাট আপনি যদি নরমালি দেখাইতে চান ভ্যালুটা, প্রিন্ট এফ ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ এফ কমা দিয়ে কি প্রিন্ট করতে যাচ্ছেন তাকে দেখাবে আর কি। এখানে যদি আপনি এ প্রিন্ট করতে চাইতেন তখন আপনাকে এরিয়া লিখে কমা দিয়ে এ, সরি এই পার্সেন্টেজ এফ দিয়ে এ দিতেন, ওটাই আসতো, এর ভ্যালুটা আসতো। আর এখানে প্রিন্ট এফ দিচ্ছেন মানে এরিয়া দিচ্ছেন মানে এরিয়ার ভ্যালুটা প্রিন্ট হবে। ঠিক আছে, হ্যাঁ মেইনটেইন এগুলো সব লিখতে হবে। এই দুটা জিনিস এই পর্যন্ত ফিক্সড সব সি প্রোগ্রামিং এর জন্য। কোনো প্রোগ্রামিং এ কোশ্চেন দেখার আগে এইগুলো লিখে ফেলবেন। কোশ্চেন পারেন আর না পারেন এইটুকু লিখে ফেলবেন, সমস্যা নেই। যদি দেখেন এর মধ্যে কোনো ম্যাথ আছে, ঠিক আছে, সবগুলোতে ম্যাথ থাকবে, সো এইটুকু ফিক্স লিখে ফেলবেন খাতায় যে আগে। আর এই 3টা লাইনকে মুখস্থ করতে হবে, হ্যাঁ মুখস্থ তো করতে হবে। ঠিক আছে, মানে এখন 3টা লাইন আপনি মুখস্থ করতে পারবেন না পুরো একটা চ্যাপ্টার 2 বছর ধরে? পারবেন 3টা লাইন মুখস্থ করতে 2টা চ্যাপ্টার ধরে, 2টা বছর ধরে? সবাই এটা নিয়ম, এইভাবে লিখতে হয়। তাই এখানকার অনেক কিছু আপনি অর্থ পাবেন না, যে ভাই কেন প্রিন্ট এফ লেখা, এটা নিয়ম প্রিন্ট এফ লেখা, তাই ওরা বলে দিচ্ছে যে ভাই প্রিন্ট এফ দিয়ে লিখতে হবে, এই জন্য প্রিন্ট এফ লেখা নিয়ম। এখানে আমাদের আসলে তেমন কিছু করার নাই। ঠিক আছে, প্রিন্ট এফ দেওয়া নিয়ম মানে ওরা বলে দিছে যেহেতু, তাই আমাদেরকে প্রিন্ট এফটা লিখতে হবে। এবং এই খুবই কম সেট অফ ইনস্ট্রাকশন, মানে পুরা সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে স্ক্যানএফটা আপনার মনে হচ্ছে ভাই অনেক কিছু আছে কিনা বা অনেক কিছু মুখস্থ করতে হবে কিনা, এরকম কিছু না। জাস্ট 3-4টা জিনিস মুখস্থ করতে হবে। একটা হচ্ছে গিয়ে স্ক্যানএফ মানে কোনো কিছুর ভ্যালু নেওয়া, প্রিন্ট এফ মানে কোনো কিছুর ভ্যালু দেখানো, ঠিক আছে, স্কোয়ার রুটের জায়গায় স্কোয়ার দিতে হয়, গুণের জায়গায় স্টার দিতে হয়, এই 3টা জিনিস লিখতে হয়। এই 3-4টা জিনিসই সাধারণত মুখস্থ করা লাগে। ফ্লোটিং পয়েন্টের আগে আগে ফ্লোটিং পয়েন্ট, আর যদি ফ্লোটিং না নিতে চান তাহলে ইন্টিজার, ইন্টিজার মানে হচ্ছে গিয়ে নরমাল 4, 5, 6, 7 এগুলা। আর ফ্লোট মানে হচ্ছে গিয়ে 2.5, 3.5, মানে পয়েন্ট আকারের যে নাম্বার গুলো আছে এগুলা। ক্লিয়ার সবাই? এবার যদি কেউ না বুঝে থাকেন আমাকে স্পেসিফিক কোশ্চেন করতে পারেন যে ভাই কোন এই জিনিসটা বুঝি নাই। ব্র্যাকেট দেওয়াটাও নিয়ম, ঠিক আছে, ঠিক যেভাবে যেভাবে লেখা। এখন দেখেন প্রত্যেকটা লেখার পর একটা করে সেমিকলন দেওয়া আছে, প্রত্যেকটা লাইনের পরে সেমিকলন দেওয়া, প্রত্যেকটা লাইনের পরে সেমিকলন দেওয়া, এখন এটা নিয়ম। আর এই ব্র্যাকেট মানে এখান থেকে এই কোডটা শুরু হয়েছে এখানে শেষ হয়েছে। আর মেইনের পরে ব্র্যাকেট কেন দেয়, এটা নিয়ম। এইরকম করে এটা মানে কিছু করার নাই। এর কোনো অর্থ কি আছে? না, অর্থ নাই। তুই বলতে পারেন ভাই মেইনের পরে এটার কোনো অর্থ আছে? না, এটা একটা ফাংশন, তাই এখানে মেইন দেওয়া হয়েছে। আপনাদেরকে মেইন নামক ফাংশনের মধ্যে সমস্ত কোড করতে হবে। সবসময় কি মেইন ফাংশনে কোড করতে হবে? সবসময় মেইন ফাংশনে আপনাদের লেভেলে করতে হবে। তো আপনি যত কোডই করেন এই প্রথম 3টা লাইন মোটামুটি ধরে রাখেন যে আপনার এইচএসসি তে আপনার ফিক্সড, তারপরে একটা ব্র্যাকেট দিয়ে কোড করা শুরু করবেন, আর কোড করা শেষ হয়ে গেলে একটা ব্র্যাকেট দিয়ে দিবেন। আর প্রত্যেকটা লাইন যত লাইনই লিখেন সবগুলো শেষে একটা করে সেমিকলন দিতে হবে। এখন এটাকে মুখস্থ করতে হবে যে প্রত্যেকটা লাইনের শেষে সেমিকলন দিতে হবে? হ্যাঁ, এটা তো মুখস্থই করতে হবে।
সূত্র কি একটাই, সূত্র যত অঙ্ক আছে এক অঙ্কের এক সূত্র। হ্যাঁ, এগুলো এক্সামে লিখতে হবে। আচ্ছা, যারা অ্যাপে আছেন বা যারা অলরেডি কোর্সে আছেন, তারা আজকে ক্লাসে বুঝতে পারেন নাই, কোনো অসুবিধা নাই। সি প্রোগ্রামিং এর মতো জিনিস আপনি একদিনে বুঝবেন না, আপনার মিনিমাম 1-1.5 মাস 2 মাস টাইম লাগবে, ঠিক আছে? এখন এটার জন্য আমরা আজকে হচ্ছে গিয়ে আপনার বৃহস্পতিবার, আজকে রাতের বেলাতে ঠিক রাত 10টার সময় আমি আপনাদেরকে একটা হচ্ছে গিয়ে গুগল মিটে লাইভ সেশন নিব রাত 10টায়। এটার জন্য আপনি কিভাবে জয়েন করতে পারবেন? আপনি হচ্ছে গিয়ে আমাদের যে আইসিটির গ্রুপটা আছে না, যে গ্রুপটা আছে, যে গ্রুপে জয়েন হইতে গেলে আপনার ট্রানজাকশন আইডি লাগবে। সো সবাই যারা বুঝেন নাই কিছু, আজকে এখনই 16910 তে কল দিয়ে বলবেন আমি 10 মিনিট স্কুল আইসিটি কোর্সে ভর্তি হইছি। আর যারা ভর্তি হন নাই বলবেন ভর্তি হব। আর যদি চান আর কি, বলবেন যে আমাকে ফেসবুক গ্রুপে জয়েন করাই দেন, ফেসবুক গ্রুপে আমি জয়েন হইতে পারতেছি না, আমাকে লিংক দেন গ্রুপের, এটা আমার ট্রানজাকশন আইডি বা ট্রানজাকশন আইডি কি যেটাই হোক, আপনি তার সাথে কথা বলবেন। আমার সাথে আপনি কথা বলতে পারতেছেন না, আমি 100 জনের মধ্যে 500 জন কাজ করতেছেন, আমি কার মেসেজের উত্তর দিব? আপনি এখানে একজন মানুষের সাথে কথা বলে আজকে রাত্রে 10টার মধ্যে গ্রুপে জয়েন হবেন। আমি গ্রুপে রাত 10টার সময় একটা গুগল মিট লিংক দিব, ওইখানে আপনি এবার আমাকে প্রশ্ন করতে পারবেন যে ভাই এখানে কেন ফ্লোট হইলো, কেন স্ক্যানএফ হইলো, কেন কি হইলো। আপনি যদি আমি বুঝানোর পর না বুঝেন, তাহলে রাত্রেবেলা 10টার সময় গুগল মিটে জয়েন হবেন এবং এটা গ্রুপে হবে, আইসিটি গ্রুপে। আইসিডি গ্রুপে যদি কেউ জয়েন না হয়ে থাকেন, এখনই 16910 তে কল দেন যারা ভর্তি হয়েছেন, ভর্তি হয়ে বলেন বলেন যে আমি ভর্তি হয়েছি, আমাকে এই গ্রুপটাতে জয়েন করায় দেন আজকে রাতের মধ্যে, এখনই জয়েন করায় দেন। কি লাগবে কি লাগবে না ও আপনাকে বলবে, আপনাকে ইনস্ট্যান্ট জয়েন করাবে, ঠিক আছে? কোন বই কিনবেন আমি লিস্ট দিয়ে দিছি, গ্রুপে জয়েন করেন আপনি পেয়ে যাবেন, লিখে দিছি, ঠিক আছে? কারো কোনো কনফিউশন আছে? আর আপনি যদি ভর্তি না হয়ে থাকেন তাহলে আজকে রাতের মধ্যে ভর্তি হয়ে গ্রুপে জয়েন করে ফেলেন। তারপর আপনি যদি এবার না বুঝেন, আপনি আমাকে মাইক অন করে প্রশ্ন করবেন যে ভাই না আপনি কি বুঝতেছেন না, আমিও বুঝতেছি না, ঠিক আছে? যে ভাই আমি এই জিনিস বুঝতেছি না। আপনি 10টা 30-এ জয়েন করেন, আমি 10টায় শুরু করলে আমি তো মিটিং 11টা বন্ধ করব বা 11:30 পর্যন্ত করব তাসিন। তো আপনি 10টা 30-এ জয়েন করেন, অসুবিধা তো নাই। আপনি তো 10টাতেই জয়েন করতে হবে এমন তো কোনো কথা নেই বাবা। আপনি 10টা 30-এ জয়েন করেন, ঠিক আছে? আপনি 10টা 30-এ জয়েন করেন, আপনি দরকার হয় 11টায় জয়েন করেন, আমি তো বলি নাই আপনারে যে 10টা মানে 10টায় আমি শুরু করব, আপনি এখন 11টায় জয়েন করেন, করেন, অসুবিধা তো না। আমি তো বলছি যে আমি 10টায় শুরু করে 10:10 বন্ধ করে দিব, তা তো না। আধা ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা তো লাগবে। তো আপনি 10টা 10:30টায় জয়েন করেন, আপনি 11টায় জয়েন করেন, কোনো অসুবিধা নাই। এবং ওখানে শুধুমাত্র আমি আপনার কথাই শুনবো। সো আপনি 11টায় জয়েন করে আপনি আপনার মতো প্রশ্ন করবেন আমাকে, আমি উত্তর দিব, শেষ, ঠিক আছে? প্রিন্টএফটা রাত্রেবেলাতে আপনি জুমে জয়েন করেন, আপনি যেহেতু এখনো বুঝেন নাই, তখন আপনি জয়েন করে আমাকে একটু জিজ্ঞেস করেন, আমি আপনাকে প্রিন্টএফ আবার বুঝাই দিব। কারণ আপনি যদি এতক্ষণও না বুঝেন তাহলে আমাকে একটু বুঝতে হবে যে আপনি কোন জায়গাটাতে আটকাচ্ছেন, ঠিক আছে? আমি কি বলছি তাসিন, আপনি 10টা 30-এ জয়েন করেন, কোনো অসুবিধা নাই, ঠিক আছে বাবা? আমি 10টা 30-এও থাকবো এবং আমি 10টা থেকে 10টা 30-এর মধ্যে এমন কিছু বলে ফেলবো না যেটা আমি 10টা 30-এ বলবো না, ঠিক আছে? এরিয়া না বুঝলে রাত্রেবেলা জয়েন করবেন গুগল মিটে। আছে ক্লাসের কোনো টপিক যদি না বুঝেন, আইসিটি নিয়ে যদি কোনো অসুবিধা থাকে, সুন্দর মতো 16910 তে কল দিয়ে বলবেন, আমি গ্রুপে, যারা গ্রুপে আছেন তারা তো নিশ্চিন্তে, বাট গ্রুপে সবাই নাই, যারা আছেন ভর্তি হয়েছেন তার অর্ধেক মানুষ গ্রুপে আছে, বাকি অর্ধেক মানুষ গ্রুপে নাই। তো যারা গ্রুপে নাই তারা গ্রুপে জয়েন করে কোশ্চেন করবেন যে ভাই আমি এটা বুঝি নাই, ঠিক আছে? কারণ আমি এতবার বুঝানোর পরেও যদি আপনি না বুঝেন তাইলে আমাকে বুঝতে হবে যে আপনি কোথায় আটকাচ্ছেন, তাইলে আমি তখন আপনাকে বুঝাইতে পারবো। বুঝাইতে পারছি সবাইকে? আচ্ছা, যারা ভর্তি হন নাই, যদি আপনাদেরও আজকে রাত্রেবেলা প্রশ্ন করার ইচ্ছা থাকে তাহলে এখনই কল দিয়ে বলবেন যে আমি ভর্তি হয়ে যাব। আমাকে অবশ্যই ভর্তি করার আগে আমাকে মানে ভর্তি করার সাথে সাথে আমাকে লিস্ট গ্রুপেও জয়েনটা করায় দেন, ঠিক আছে? ক্লিয়ার সবাই? আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? কিছু না জানলে বলবেন যে কিছুই জানি না ভাইয়া, আমাকে সবার আবার জানান, আমি আপনাকে আবার জানাবো, সমস্যা তো নাই। আর আপনাকে তো আমার সাথে কথা বলতে হবে, কথা না বলে কি হয় নাকি মেসেজ দেখে দেখে?
বুঝছেন না? এইজন্য আমরা কোর্সে যতগুলা ক্লাস রাখছি ততগুলাই কিউএনএ সেশন। আপনি দুপুরবেলা বুঝবেন না, রাত্রেবেলা এসে প্রশ্ন করবেন, আমি আপনাকে বুঝাই দিব। শেষ। আরিফ ভাই কই মানে? আরিফ ভাই তো এইচএসসি তে ক্লাস নেয় না। আরিফ ভাই 6-7 এর ক্লাস নেয়। ক্লিয়ার? কারো আর কোনো কোয়েশ্চেন আছে? ওকে। সো যারা বুঝেন নাই কোনো কিছু, যারা কিছুই বুঝেন নাই, যারা পুরোটাই বুঝেন নাই, কোনো সমস্যা নেই। আপনি রাত্রেবেলা জয়েন করে আমি দরকার হয় রাত্রেবেলা এটা আমি আবারও রিভিউ করব। বাট তখন Google Meet এ রিভিউ করব। সো আমি একটা জিনিস বুঝানোর পর আপনাকে কোয়েশ্চেন করব যে আপনি এবার কি বুঝেন নাই। এখানে তো আমি কয়েকবার করে কোয়েশ্চেন করছি বাট আপনারা এদিক ওদিক ছিলেন, অ্যানসার দেন নাই। যাই হোক, সমস্যা নেই। রাত্রেবেলা আমি আপনাকে আবারও কোয়েশ্চেন করব। মানে আমি আপনাকে আবারও বুঝাবো। সো আপনি না বুঝলে আপনি যতক্ষণ ধরে বুঝবেন না আমি ততক্ষণ ধরে আপনাকে বুঝাইতেই থাকবো। এটাই হচ্ছে মানে কথা আরকি। না, না আমার মন খারাপ না। আমার মন খারাপ না বাবা। ঠিক আছে? 16910 তে কল দেন। যারা জয়েন করেন নাই, যারা গ্রুপে জয়েন করে আছেন তাদের তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। আপনি রাত্রেবেলা ১০ টার সময় লিংক পেয়ে যাবেন। ওকে? কথা বলতে লজ্জা পাইলে ওখানে মেসেজ দিবেন। ওখানে তো এত মানুষ থাকবে না। ওখানে আমার জন্য মেসেজ করাটা সুবিধা হবে। বাট এখানে একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে ধরেন YouTube এ ৩০০ মানুষ আছেন। ৩০০ মানুষের মেসেজ দেখে অ্যাকচুয়ালি অ্যান্সার করা পড়াইতে তো একটু ডিফিকাল্ট, তাই না? কথা বলতে লজ্জা পাইলে ওখানে মেসেজ দিবেন। বা আমাকে ইনবক্সে মেসেজ দিবেন ওই ইয়ার Google Meet এর ইনবক্সে। সমস্যা তো নাই। আপনাকে কথাই বলতে হবে এমন কোনো কথা নেই। মানে আমাকে তো জানাইতে হবে যে ভাই আপনার প্রবলেমটা কোথায় হচ্ছে। এই কমেন্টে জানায় লাভ নাই। ঠিক আছে? আপনাকে Google Meet এ জানাইতে হবে। ঠিক আছে? বুঝাইতে পারছি? ওকে, আল্লাহ হাফেজ এভরিওয়ান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে রাত ১০ টার সময় দেখা হচ্ছে তাহলে।